ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভাইয়ের অবস্থা হচ্ছে বিকেলে আসলে একটু বৃষ্টি হয়েছিল, যাও গরম কমে নাই, তো অবস্থা আসলে খুব ভালো বলা যায় না। হ্যাঁ, তো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানালে ভালো হয়। সবাই একটু ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা জানালে ভালো হয়। আমি তাও একটু দেখি সবকিছু ঠিক আছে কিনা। আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। আজকে আমি একটু আস্তে ধীরেই পড়াবো, একটু সময় নিয়ে পড়াতে চাচ্ছি। তো দেখি আসলে কতক্ষণ পর্যন্ত আসলে পড়ানো যায় বা শরীরে কতক্ষণ পর্যন্ত আমার এনার্জিতে কোলায় আর কি। হ্যাঁ, সেটা দেখি। আচ্ছা, ঠিক আছে। দেখি তো কে কে চলে আসছে। আমি দেখতে পাচ্ছি ফারিহা আসছে। আচ্ছা, ঠিক আছে, তুমি আঙ্কেলের আইডি দিয়ে চালাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। শিফা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম। নদী চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। রিমু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। নদী বলছো শুনছি ভাইয়া ক্লিয়ারলি। ওকে, ঠিক আছে। আজকে টপিকটা কি? এই অধ্যায়ের আমি আসলে তোমাদেরকে শুরু করেছিলাম কি দিয়ে বলো তো? সিকিউর বেসিক প্লাস সিকিউ পড়িয়েছি, তাই না? তো এই বইটা পড়তে পারি নাই ভাইয়া, অধ্যায়টা আমাদের পড়া হয় নাই, বা বই কোনোদিনও পড়ি নাই, মেইন বই কখনো পড়ি নাই, এই আক্ষেপটা যাতে কারো না থাকে সেজন্য আজকের ক্লাসটা মেইনলি আমি সাজিয়েছি তোমাদেরকে এই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু দিয়ে। ইনশাআল্লাহ এই আজকের ক্লাসটা করার পর তারপর যদি আমরা এমসিকিউ যখন সলভ করতে যাবো তোমরা নিজেরাই সবকিছু পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু। এই অধ্যায়ের একদম এমসিকিউর জন্য আমাদের যত ধরনের খুঁটিনাটি লাগবে, বোথ ফর বোর্ড এমসিকিউ অ্যান্ড অলসো ফর ভার্সিটি এডমিশন বা মেডিকেল এডমিশনের জন্য আমাদের এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউ গুলোর জন্য আজকে হচ্ছে মেইনলি আমরা আমাদের এই অধ্যায়টাকে আজকের ক্লাসটাকে সাজিয়েছি, ঠিক আছে? তো আশা করছি অধ্যায়টা শেষ করার পর, মানে আজকের ক্লাসটা শেষ করার পর তোমাদের হচ্ছে এই অধ্যায়ের খুঁটিনাটি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? তো ওকে, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করে দিই। আমাদের প্রথম যে টপিক, দেখো এই অধ্যায়ের চুম্বক টপিক যদি আমরা একটু আলোচনা করি, তো এই অধ্যায়ের চুম্বক টপিক বলতে আসলে আমরা কি বলতেছি বলো তো? এই অধ্যায়ের চুম্বক টপিক বলতে এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নিউটনীয় গতিবিদ্যা এবং এর প্রয়োগ। এটা নিয়ে আমরা পড়াশোনা অলরেডি করেছি, আরো কিছুটা করব। কৌণিক গতি সংক্রান্ত সূত্রাবলী আছে অনেকগুলা, যেগুলো নিয়ে অলরেডি আমি তোমাদেরকে হচ্ছে পড়িয়েছি। কৌণিক গতি সূত্র এবং ব্যাংকিং ও সংঘর্ষ পড়িয়েছি না? তবে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তিনটা টপিক। আর
তারপর আমরা যদি এটাকে আমরা 5 স্টার মার্কস দিচ্ছি, যদি আমরা 3 স্টার দিতে চাই, জড়তার ভ্রামককে দিতে পারি i ইকুয়াল টু mr স্কয়ার। সুষম দণ্ডের জন্য কত হবে, ml স্কয়ার বাই 12 হতে পারে, ml স্কয়ার বাই 3 হতে পারে। বৃত্তাকার চাকতির জন্য mr স্কয়ার বাই 2 হতে পারে, mr স্কয়ার বাই 4 হতে পারে। এর বাইরে ভরবেগের নিত্যতার সূত্র, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, বিভিন্ন প্রকার বল, এটা আমাদের এমসিকিউতে আসবে এবং জ্ঞানমূলক প্রশ্নে আসবে, ঠিক আছে। এর বাইরে আমাদের এই অধ্যায় থেকে জানা জরুরি যেটা, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ঘর্ষণ বল। এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে, এর বিষয়ে এসে থাকে যে আমাদের স্থিতি ঘর্ষণ কাকে বলে, গতি ঘর্ষণ কাকে বলে, তারপর আবর্ত ঘর্ষণ কাকে বলে, প্রবাহী ঘর্ষণ কাকে বলে, এই জিনিসগুলো আমাদের জানা জরুরি। লিফট আমরা পড়েছি এবং আজকে আমরা সাথে রকেটের গতি সংক্রান্ত যে কনসেপ্ট সেটা একটু দেখে ফেলবো, ঠিক আছে। তো আমি সবাইকে একটু বলবো, তোমরা যারা যারা ক্লাসে আছো, তোমাদের আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে এবং তোমাদের টাইমলাইনে যাতে ক্লাসটা থেকে যায়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথম স্লাইড পড়া শেষ। প্রথম স্লাইড অতটুকুই, আর কিছু পড়া নেই আসলে। চলো আমরা দেখে যাই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছন্দ এবং কিছু শর্টকাট টেকনিক দেখি, ঠিক আছে। তো তুমি যদি মনে রাখতে চাও যে স্পর্শ বল, আসলে আমি মনে রাখতে চাচ্ছি স্পর্শ বল আমরা কিভাবে মনে রাখবো। ভাই স্পর্শ বল মনে রাখার জন্য ছন্দ কি? স্পর্শ বল মনে রাখার জন্য আমাদের ছন্দ হচ্ছে, আমরা মনে রাখবো সংগঠন, সংঘটন, ঠিক আছে। কোনো কিছু সংগঠিত হওয়া, সংঘটন বল মনে রাখবো আমরা। এখন এই সংঘটনের এই যে সং, এই সং দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এই সং দিয়ে আমরা বুঝাচ্ছি সান্দ্র বল এবং ঘর্ষণ বল। তার মানে সান্দ্র বল এবং ঘর্ষণ বল এটা কি? এটা হচ্ছে আমাদের স্পর্শ বল। আর ঘটন বাকি আছে না ভাইয়া, ঘটন। ঘটন দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি বলতো? ঘটন দিয়ে আমরা বুঝাচ্ছি ঘতে ঘর্ষণ বল এবং টনতে হচ্ছে আমাদের বা টতে আমাদের টানা বল। তাহলে আমাদের স্পর্শ বল আমরা মেইনলি মনে রাখবো আমাদের এমসিকিউর জন্য যেগুলো আসে, যে বলতে পারে নিচের কোনটি স্পর্শ বল। তো আমরা মনে রাখবো স্পর্শ বল হচ্ছে আমাদের 4টা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? সংঘটন। সং বলতে কি? সং বলতে আমরা বুঝি সান্দ্র বল এবং সংঘর্ষ বল, আর ঘটন বলতে আমরা বুঝতেছি ঘর্ষণ বল এবং টানা বল। ওকে, তারপর আসো বলের সক্রিয়তার ক্রমটা একটু বুঝি। হ্যাঁ, বলের সক্রিয়তার ক্রমের কনসেপ্টটা কি বলতো? বলের সক্রিয়তার ক্রম এটা আমরা একটা শব্দ দিয়ে মনে রাখবো। শব্দটা কি? শতদুম। শতদুম মানে কি? শতে আমাদের বল জানি আমরা, মৌলিক বল 4 প্রকার। একটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল। তাহলে শতদুম দন্ত শতে কি? সবল নিউক্লিয় বল, তারপর তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল। তার মানে আমরা এটা এভাবে বলতে পারি যে আমাদের বলের সক্রিয়তার ক্রম হচ্ছে সবল নিউক্লিয় বল সবচেয়ে বড়, তারপর তড়িৎ চুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল এবং সবশেষে হচ্ছে মহাকর্ষ বল। যদি বলে সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষ বল। তো এটা একটু আমি একটু লিখে রাখি, সবচেয়ে দুর্বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আর আমি যদি তোমাদেরকে বলি তাহলে বলো সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, ঠিক আছে। সবচেয়ে শক্তিশালী বল সবল নিউক্লিয় বল। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব এবং সেখানে তোমরা আমার এই হাতে লেখা জিনিসগুলো পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেষ। আমরা যদি পরেরটাতে যদি দেখি, নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কি? এটা আমাদের এমসিকিউতে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমি আগে একটু সূত্রটা একটু লিখে রাখি। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি ক্রিয়া বল F1 হয়, প্রতিক্রিয়া বল F2 হয়, তাহলে তারা পরস্পর সমান হবে এবং বিপরীত হবে। বিপরীতের জন্য মাইনাস চিহ্ন, ঠিক আছে। F1 এর বিপরীত বোঝাতে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি এটা। তাহলে আমাদেরকে যদি বলে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কি, ছন্দ কি মনে রাখবা? টেবিল ঘোরাতে পারবেন, ঠিক আছে। মনে করো তোমরা কোথাও গেলা, টেবিল ঘোরানো লাগবে, তোমরা কাউকে রিকোয়েস্ট করলা, ভাইয়া টেবিলটা একটু ঘোরাতে পারবেন? তো এই টেবিল দিয়ে আমরা কি বুঝতেছি? টেবিলের উপর বই থাকা। টেবিলের উপর বই থাকা এটা একটা নিউটনের গতির তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কি? টেবিলের উপর বই থাকা। কারণ কি? কারণ তুমি মনে করো, এই যে মনে করো আমার হাতের উপর আমি এটা রাখলাম,
এটা কেন নিচে চলে যাচ্ছে না? কারণ এটার তার ওজন যেমন নিচের দিকে দিয়ে রাখেছে, আমাদের হাতটা কি করেছে, এটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বল উপর দিকে দিয়ে ঠেলছে। এরকম উদাহরণ আমরা অনেক পড়েছি না? আমি যে দাঁড়িয়ে আছি, আমি কেন মাটি ফুটো করে মাটি নিচে চলে যাচ্ছি না? কারণ আমার যে ওজন সেটা কাজ করছে নিজের দিকে, একদম নিচের দিকে, আর যে ফ্লোর, আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি সেই ফ্লোর আমাকে অবিলম্বিক প্রতিক্রিয়া বল দিচ্ছে উপরের দিকে। এই দুইটা বল সমান হওয়ার কারণে না আমি লাফ দিয়ে আকাশে চলে যাচ্ছি, না আমি মাটি ফুটো করে নিচে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর আসো টেবিল ঘোরাতে, ঘোড়া মানে কি, ঘোড়ার লরি টানা। এটা একটা নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। পারবেন, পাতে হচ্ছে পায়ে হাঁটা, বেতে হচ্ছে বন্দুকের গুলি, বন্দুকের গুলি একটা নিউটনের তৃতীয় সূত্রের একটা উদাহরণ, আর দন্তন্য হচ্ছে নৌকা চালানো। তাহলে আমরা মনে রাখবো টেবিল ঘোরাতে পারবেন, টেবিল হচ্ছে টেবিলের উপর বই রাখা, ঘোরাতে হচ্ছে ঘোড়ার লরি টানা বা ঘোড়ার গাড়ি টানা, পারবেনের পা হচ্ছে পায়ে হাঁটা, বেতে বন্দুকের গুলি, আর দন্তন্যতে নৌকা চালানো। এগুলো হচ্ছে সব আমাদের কিসের উদাহরণ? নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। তোমরা মনে করতে পারো ভাইয়া এগুলো তো এডমিশনে লাগবে, আমাদের লাগবে না। লাগবে ভাইয়া, এগুলো এমসিকিউতে আসে। বলবে যে কোনটি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ? অনেকগুলো উদাহরণের মাঝখানে দিয়ে দিল বন্দুকের গুলি, পারবা না তখন, এখন পড়ে রাখো, তাহলে তখন ইজিলি আনসার করতে পারবে। ওকে, তারপর দেখি, তারপর কোথাও যদি কেউ যদি না বোঝো আমাকে একটু কমেন্ট একটু জানিয়ে দিও। ওকে, তারপর দেখো এই কনসেপ্টটা আমরা পড়ি নাই, এই কনসেপ্টটা আমি তোমাদেরকে বেসিকে পড়াই নাই। ঠিক আছে, মানে সিকিউর বেসিকে পড়াই নাই, কারণ আমাদের এমন কোনো সিকিউ আজ পর্যন্ত আসেই নাই। জানা জরুরিতে ছিল রকেট সংক্রান্ত বিষয়, রকেট সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সিকিউতে আমাদের আজ পর্যন্ত কখনো কিছু আসেই নাই। ঠিক আছে, তাহলে দেখো রকেটের কনসেপ্টটা কিভাবে, আমরা লাস্টের দিকে একটু পরে আবার রকেটের কনসেপ্ট পড়বো, আপাতত একটা শর্টকাট টেকনিক দেখি। ঠিক আছে, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রায় প্রথম 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ড মানে টাইমটি দেওয়া আছে 2 সেকেন্ড, সে তার যে ভর সেই ভরের 1/60 অংশ হারায়। কেন বলো তো? কারণ রকেট যখন যাত্রা করে, খেয়াল করো একটু, রকেটটা যখন আমাদের যখন যাত্রা করে তখন রকেট কি করে, রকেট যখন যাত্রা করে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা রকেট, এটা হচ্ছে মনে করো আমাদের একটা রকেট, এই যে একটা রকেট, এই রকেটটা যখন যাত্রা করবে সে কি করবে বলতো? বিপুল পরিমাণ জ্বালানি, এই যে এটা হচ্ছে তার জ্বালানি, সে কি করবে? জ্বালানি নষ্ট করে মানে জ্বালানি ছেড়ে দিয়ে সে উপরের দিকে যাবে না। তাহলে 2 সেকেন্ডের মাথায় সে যে পরিমাণ জ্বালানি ছেড়েছে সেটা হচ্ছে তার মোট ভরের 60 ভাগের 1 অংশ। তাহলে 2 সেকেন্ড পর সে হচ্ছে প্রথম 2 সেকেন্ডে সে তার মোট ভরে 60 ভাগের 1 অংশ হারিয়ে ফেলেছে। ঠিক আছে, রকেট হতে নিষ্ক্রান্ত গ্যাসের গতিবেগ ভি দেওয়া আছে, দেখো রকেটের গতিবেগ ভি দেওয়া আছে 3600 মিটার পার সেকেন্ড, রকেটের ত্বরণ এ কত? এই ফর্মুলাটা ভাই আমরা যদি নরমালি যদি ম্যাথ করতে চাই, জেনারেল প্রসেস হচ্ছে আমাদের এইটা, আর আমরা যদি একটু মানে শর্টকাট করতে চাই তাহলে আমাদের শর্টকাট প্রসেস হচ্ছে এইটা। যদি এডমিশনে এমসিকিউর জন্য আসে ওটা করব, যদি সিকিউর জন্য আসে তাহলে আমরা এইভাবে করব। খেয়াল করো কিভাবে, ফর্মুলা কি? রকেটের ত্বরণের ফর্মুলা, এটা মুখস্থ রাখবেন ভাইয়া। রকেটের ত্বরণের ফর্মুলা কি মুখস্থ রাখবেন? এই যে দেখেন রকেটের ত্বরণের ফর্মুলা, একদম ঠান্ডা মুখস্থ এটা। হ্যাঁ, রকেটের ত্বরণের ফর্মুলা কি? রকেটের ত্বরণের ফর্মুলা হচ্ছে a = 1/m। এখানে m কত? m হচ্ছে এই যে 60 হচ্ছে রকেটের মোট ভর, 60/1 অংশ হারাইছে, তার মানে মোট ভর কত? 60 অংশ, 60/1 অংশ। যদি এখানে থাকতো 1/70, 1/70, তাহলে m এর মান কত বসাইতা? 70। যদি এখানে থাকতো 1/100, তাহলে এখানে কত বসাইতা? m এর মান বসাইতা 100। তার মানে m এর মান কি? এখানে হর মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে m এর মান। তাহলে 1/m ইন্টু dv/dt মানে t এর সাপেক্ষে আমরা বেগের ডেরিভেশন করতেছি, সময় সাপেক্ষে বেগের ডেরিভেশন বা অন্তরীকরণ মাইনাস g, এটা হচ্ছে আমাদের রকেটের ত্বরণের ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলাতে তুমি যে মান বসাও, দেখো m এর মান 60 বসাইছো, dv কত? dv হচ্ছে ওই যে নিষ্ক্রান্ত গতিবেগ 3600, তাহলে dv জায়গায় 3600 বসিয়েছো, dt জায়গায় 2 সেকেন্ড বসাবা, তারপরে dv জায়গায় তুমি বেগ বসাবা, dt জায়গায় তুমি সময় বসাবা, মাইনাস g কত? 9.8 বসালে আনসার কত পাবা? 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবা। ঠিক আছে, এখন আসো শর্টকাটটা কিভাবে করেছে, এগুলো আসলে সব পারা জিনিস। দেখো শর্টকাট কিভাবে করেছে, শর্টকাট হচ্ছে a = v/nt - g, শর্টকাট হচ্ছে a = v/nt - g। আসলে ওটাও শর্টকাট, এটাও শর্টকাট, এটা একটু বেশি শর্টকাট। এখানে v কত? v হচ্ছে রকেটের বেগ, t হচ্ছে 2 সেকেন্ড, n কত জানো? n হচ্ছে এই যে হরের মধ্যে নিচে যে, এই যে এখানে 1 ভগ্নাংশের মধ্যে নিচে যে থাকবে সে হচ্ছে n। n কি? n হচ্ছে আমাদের নিচে যেটা থাকবে
থাকবে সেটা হচ্ছে আমাদের n। তাহলে দেখো তো এখানে এই যে v এর জায়গায় 3600 বসিয়েছে, n এর জায়গায় দেখো নিচে ছিল 60 বসিয়েছে, t এর জায়গায় 2 বসিয়েছে, g এর জায়গায় 9.8 বসিয়েছে। বসানোর ফলে এটাও কিন্তু আমাদের 20.2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে। তো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ালাম আমি অলরেডি 4টা স্লাইড পড়িয়ে ফেলছি, 4টা স্লাইড সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে বলো। আমি 4টা 5টা স্লাইড করে করে পড়ানোর পর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি আমি আসলে জানি না তুমি কে, নতুন হয়তো বা কেউ একজন জয়েন করেছো, প্রেরণা মুখারি না, প্রেরণা মুখারি, ওয়ালাইকুম আসসালাম। নবনী বুঝতে পেরেছি, ঠিক আছে। ঠিক আছে, নতুন যারা জয়েন করবে তোমরা একটু পরিচয়টা দিয়ে নিও, তাহলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হবে আসলে আমি চিনি কিনা আদৌ তোমাদেরকে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, চলো আমরা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। আমরা তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ, আমরা তাহলে চলো পরেরটাতে যাই। আমাদের পরের কনসেপ্ট কি দেখো, একটা কামানের গোলা বিস্ফোরণ ঘটেছে। এই যে দেখো এখান থেকে একটা কামান মেরেছো, এই যে দেখো এটা কামান। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা রকেট লঞ্চার বা একটা কামান বিস্ফোরণ, এখানেই সেটা বিস্ফোরণ ঘটেছে। এবং বিস্ফোরণ ঘটার পরে দেখো সে অনেকগুলো ছোট ছোট দেখো রিং চিপসের মতো, তাই না, জিরো চিপসের মতো সে অনেকগুলো হচ্ছে টুকরায় বিভক্ত হয়ে গেছে। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটে সেটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। ব্যাখ্যাটা কি দেখো, বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে পড়া গোলায় যে বল সৃষ্টি হয় তা অভ্যন্তরীণ বল হিসেবে বিবেচনা করা হয়। মানে বিস্ফোরণের পর এই যে আমাদের রিং চিপের মতো, জিরো চিপের মতো যে গোলাগুলো আছে, যে ভগ্নাংশগুলো তৈরি হয়েছে বা ছোট ছোট অংশগুলো তৈরি হয়েছে, সেগুলো অভ্যন্তরীণ বল হিসেবে বিবেচনা করা হয়। এই অভ্যন্তরীণ বলের কারণে বিস্ফোরণের পূর্বে যে ভরবেগ ছিল, টুকরাগুলোর ভর বিস্ফোরণের পর ভিন্ন হলেও মোট ভরবেগ পূর্বের মতোই থাকবে। তার মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। কামানের গোলার বিস্ফোরণ, এটা আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, ঠিক আছে। কামানের গোলার বিস্ফোরণ এটা আমাদের কি করবে, এটা আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। ওকে, আমাকে যদি বলে ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি, কামানের গোলা বিস্ফোরণ যদি অপশনে থাকে আমরা বলবো কামানের গোলার বিস্ফোরণ। কারণ কি বলতো, বিস্ফোরণের আগে কামানের গোলার ভরবেগ যত ছিল, বিস্ফোরণের পরে সবগুলো টুকরোর ভরবেগ যোগ করলে ভরবেগ সেম আসবে। যদিও সবগুলো টুকরোর ভর মানে আদি মানে মাতা যে কামানটা ছিল, মানে যে আম্মা থেকে বাচ্চাগুলো বের হইছে, ওই আম্মার ভরের সমান না, কিন্তু বাচ্চাগুলোর ভর ছোট ছোট হয়ে গেছে না, বাট সম্মিলিতভাবে তাদের ভরবেগ আর ওই আম্মার ভরবেগ সমান আসবে। কথা কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে কারণ কি, তারা হচ্ছে ওই মা থেকে আসছে, ঠিক আছে, বড় কামান থেকে ছোটগুলা তৈরি হয়েছে। তাহলে যেহেতু বহু কণা বিশিষ্ট কোনো বস্তু এমন ভাবে চলতে থাকে যেন তার সমগ্র ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, বিস্ফোরণ না ঘটলেও গোলাটি অধিবৃত্তাকার পথে চলতো, বিস্ফোরণের পরেও টুকরাগুলোর ভর কেন্দ্র একই পথে চলতে থাকবে। তার মানে এটা দিয়ে বুঝাইছে কামানের গোলার বিস্ফোরণ হোক বা না হোক, সবসময় তার চলার পথটা কেমন হবে, এরকম অধিবৃত্তাকার হবে। এটা দিয়ে কি বুঝাইছে আমরা এখানে একটু লিখে রাখি, কামানের গোলা বিস্ফোরিত হোক বা না হোক, উভয় ক্ষেত্রেই অধিবৃত্তাকার পথে আচ্ছা এখানে অধিবৃত্তাকার ঠিক আছে, বাট অন্য পথ হতে পারে, তাই না, উভয় ক্ষেত্রেই একই পথে গমন করবে। যদি অধিবৃত্তাকার না হয়ে যদি পরাবৃত্তাকার হয়, তাহলে বিস্ফোরণ হলেও পরাবৃত্তাকার পথে গমন করবে, বিস্ফোরণ না ঘটলেও সেটা পরাবৃত্তাকার পথেই গমন করবে, ঠিক আছে। তো দেখো পড়াশোনা সহজ, তাই না, খালি একটু মনোযোগ দিতে হয়। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি দেখি তারপরের কনসেপ্ট যদি দেখি, লিফট নিয়ে ভাই আমরা প্রচুর পড়াশোনা করেছি, তাই না, লিফট নিয়ে কিন্তু আমরা প্রচুর পড়াশোনা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে লিফট নিয়ে আমি একটু দেখি তো কে কে জয়েন করেছো এই মুহূর্তে আমার সাথে। আচ্ছা, মার্জিয়া আছো, নিহা আছো, নীলান্ত দাস, ধ্রুব, নীরব ভাইয়া দেখছো, ঠিক আছে। আচ্ছা, প্রেরণা মুখারি তুমি হচ্ছ কি, তুমি বলেছো স্যার আমি মোনালিসা, আচ্ছা ঠিক আছে, মোনালিসা মোহন্তি, বুঝতে পেরেছি। নবনী আছো, তারপর হাফসা আছো, নদী আছো, মার্জিয়া আছো, মেজবা হাসান প্রান্ত আছো, ঠিক আছে, সানজিদা আফরিন আছো, ঠিক আছে। সানজিদা আফরিন ক্লাস করিস না, তুই কিন্তু দুষ্ট হয়ে গেছিস, ঠিক আছে, আগে ক্লাস করতে এখন ক্লাস করিস না। তো এগুলো পুরান পাপি সবগুলা, এগুলো আগে খুব ভালো ছিল, এখন পড়াশোনা করে না। দেখি
কোথাও ক্লাস করে না। ব্যাপারটা এরকম না যে মানে এইগুলা মানে এই যে যেগুলা পুরান পাপিগুলা আছে এগুলা এখন পড়াশোনা বাদ দিয়ে দিছে, তাদের বিয়ে দিয়ে দিতে হবে। যারা পড়াশোনা করবে না তাদেরকে বিয়ে দিয়ে দিব তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ বিয়ে দিয়ে দিলে আমরা বেশি বেশি করে বিয়ে খাইতে পারবো, বিয়ে খেলে শরীর স্বাস্থ্য মোটা হবে নাকি। ওকে, চলো লিফটের বিভিন্ন প্রতিক্রিয়া বল। লিফটের বিভিন্ন প্রতিক্রিয়া বল কি? যখন আমরা কয়েকটা পড়েছি তাই না, এ ত্বরণে যদি লিফট যদি উপরে উঠে, দেখো ভাইয়া এ ত্বরণের লিফট যদি উপরে উঠে তাহলে আর ইকুয়াল টু কি হবে, এম জি প্লাস এ, তার মানে নিজেকে তখন ভারী মনে হবে। এই কনসেপ্টটা আমরা পড়েছি। তারপর যদি এ ত্বরণে যদি সে যদি নিচে নামে তাহলে আর ইকুয়াল টু কি আসবে, এম জি মাইনাস এ, তখন নিজেকে কি মনে হবে, হালকা মনে হবে। এটাও আমরা পড়ে ফেলেছি। তারপর দেখো যদি এটা পড়েছিলাম, যদি লিফট যদি ছিঁড়ে যায়, যদি সে অবাধে যদি নিচে নামে, মানে এ আর জি যদি সমান হয়ে যায়, মানে লিফট যদি অবিকর্ষজ ত্বরণে যদি নিচে নামতে থাকে তাহলে আর ইকুয়াল টু 0, তার মানে সম্পূর্ণ ওজনহীন মনে হবে। মানে তখন তুমি সরাসরি গিয়ে কি করবা, উপরে একটা বাড়ি খেবা, বাড়ি খেয়ে চাঁদা দেশে চলে যাবা, ঠিক আছে? আর এখন দেখো কি পড়ি নাই, যেটা পড়ি নাই সেটা আসলে পড়ছি। যদি লিফট যদি স্থির থাকে বা সমবেগে যদি গতিশীল হয়, সমবেগে গতিশীল হলে ত্বরণ কত ভাইয়া, 0। সমবেগে গতিশীল হলে এই ক্ষেত্রে আমাদের ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 0। ত্বরণ যদি 0 হয় তাহলে আর ইকুয়াল টু কিসের সমান হবে, mg এর সমান হবে। তাহলে আর ইকুয়াল টু mg, তার মানে ওজন পরিবর্তন হবে না। একটা লিফট তোমাকে নিয়ে যাচ্ছে বাট লিফটের কোনো ত্বরণ নাই, লিফট সমবেগে উপরের দিকে উঠতেছে। ত্বরণ যদি না থাকে তাহলে বল থাকবে না, কারণ বল সমান ভর গুণ ত্বরণ। ত্বরণ নাই, তার মানে কি লিফট উপরে ওঠার কারণে তোমার উপরে উঠছে বা নিচে নামছে, এই জন্য তোমার ওজনের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সমবেগে আমরা যখন গতিশীল হয় তখন কিন্তু ত্বরণ 0 থাকে। ত্বরণ যদি 0 থাকে তাহলে ওজন পরিবর্তন হবে না। তো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কিসের জন্য, এমসিকিউর জন্য। বলবে যে কখন তোমার ওজন পরিবর্তন হবে না, তোমাকে অপশন দিবে তোমাকে অপশন দিবে যে কখন তোমার ওজন পরিবর্তন হবে না, যদি a ইকুয়াল টু 0 হয়, যদি a গ্রেটার দেন 0 হয়, যদি a লেস দেন 0 হয়। হ্যাঁ, a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে নিজেকে আমার কি হবে, ওজনের কোনো পরিবর্তন আমি অনুভব করব না। যদি a যদি 0 থেকে বড় হয় তাহলে নিজেকে তখন আমি কি মনে করব, ভারী মনে করব। a যদি 0 থেকে ছোট হয় তখন নিজেকে আমি হালকা মনে করব। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখে দিই তোমাদেরকে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই জিনিসগুলো আসবে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি a সমান 0 হয় ওজন সেম থাকবে, ওজন সেম থাকবে, মানে ওজন পরিবর্তন হবে না, সেম থাকবে। যদি a 0 থেকে বড় হয়, মানে পজিটিভ ভ্যালু হয়, তখন আমাদের ওজন বেশি মনে হবে। যদি a লেস দেন 0 হয় তখন আমাদের ওজন কম মনে হবে, ঠিক আছে? কম মনে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কি ছিল বলতো, যদি a সমান g হয়, এটাকে আমি এখানে লিখতে পারবো, আচ্ছা একটু উপরে নিয়ে যাই তাইলে তো হয়ে যায়। না, উপরে নেওয়ার দরকার নাই, এটা আমি আরেকভাবে আঁকি। হ্যাঁ, এখানে লিখে দিই, যদি a সমান g হয় তখন ওজন 0 মনে হবে, ওজন 0 মনে হবে, ঠিক আছে? আরেকটা কনসেপ্ট আছে, কি বলতো, যখন জি এর বেশি ত্বরণের নিচে নামবা, জি এর বেশি ত্বরণের নিচে নামবা, এটার মানে কি বলতো? জি এর বেশি ত্বরণের নিচে নামার মানে হচ্ছে, এটার মানেটা আমি কিভাবে লিখতে পারি, এটার মানেটা আমি একটা তীর চিহ্ন দিয়ে এদিকে দেখাই দিই। এই যে তীর চিহ্ন দিয়ে আমি এটাকে এইদিকে দেখাচ্ছি, ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে আমি এদিকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা কালিটা একটু অন্য কালি নিয়ে নিই, তাহলে তোমাদের জন্য হচ্ছে পরবর্তীতে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এটার জন্য এদিকে আমি একটা চিত্র এঁকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মনে করো এটা হচ্ছে এরকম, তোমার লিফটে একে ছিঁড়ছে, ভালো কথা। লিফট ছিঁড়ছে মানে কি, তুমি হচ্ছে এখন জি ত্বরণে নিচে নামতেছো, জি ত্বরণে তুমি নিচে নামতেছো, তার মানে কি তোমার ওজন 0 মনে হবে, ওজনহীন মনে হবে। এই যে 4 নাম্বার কনসেপ্ট, অবাধে নিচে নামতেছো, খুব ভালো কথা। মানে তোমার কি হয়ে গেছে, তোমার a ইকুয়াল টু জি হয়ে গেছে। এখন আবার এর বাইরেও তুমি কি করতেছো, এটার আবার টাইনা নামাইতেছো, তার মানে তুমি এর উপর এক্সট্রা আরো কিছু ত্বরণ অ্যাড করতেছো। কোন দিকে, নিচের দিকে অ্যাড করতেছো। তার মানে মনে করো এটার উপর তুমি এক্সট্রা আরো কিছু ত্বরণ অ্যাড করতেছো। এই কন্ডিশনে এটার উপর মনে করো আরো কোনো একটা কিছু এটার উপর ধূপ করে এসে পড়ছে, বুঝছো? মনে করো এটার উপর এরকম একটা গোলাকার একটা কিছু, হ্যাঁ, এরকম গোলাকার একটা কিছু মনে করো এটার উপর এসে মানে পড়ে গেছে। এখন এই গোলাকার ওজন, এটা বস্তুর জন্য একটা ওজন আছে না,
এই ওজনটা কি হবে, নিচের দিকে কাজ করবে না? কাজ করবে। তাহলে এই দুইটা সম্মিলিত ওজন সবই কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে না? এখন মনে করো অলরেডি লিফটটা ছিঁড়ে গেছে, লিফট ছিঁড়ে যাওয়ায় তুমি জি ত্বরণের নিচে নামতেছো, এই জি এর সাথে আবার এক্সট্রা ভাবে আরেকটা ওজন অ্যাড হয়েছে, তাহলে দুইটা মিলে কি হবে, জি থেকে বেশি হয়ে যাবে না? জি থেকে বেশি হয়ে যাবে না? জিতে তো তুমি নামতেছই, তার উপর তোমার উপর এর উপর আরো একটা এক্সট্রা ফোর্স নিচের দিকে আরো ক্রিয়াশীল হয়ে গেছে, মানে অলরেডি তোমার উপর জি ক্রিয়াশীল নিচের দিকে, তার সাথে আবার আরো একটা এক্সট্রা ফোর্স ক্রিয়াশীল, তার মানে তোমার এখন যে ত্বরণটা নিচের দিকে সেটা কি জি থেকে বেশি না? অবশ্যই জি থেকে বেশি, কারণ আগেই ছিল যখন লিফটটা ছিঁড়ে গেছে, যখন সুতা যখন ছিঁড়ে গেছে, লিফটের দড়ি যখন ছিঁড়ে গেছে, তখন তুমি জি ত্বরণের নিচে নামতেছো, তার মানে এ ইকুয়াল টু জি। এরপর তোমার উপর আরো কিছু অ্যাপ্লাই করলাম আমি, যেটাও নিচের দিকে, আরো কিছু ফোর্স অ্যাপ্লাই করলাম যেটা নিচের দিকে, তার মানে জি এর সাথে ওই ফোর্সটা অ্যাড করলে মানটা জি থেকে বেশি হয়ে যাবে না? তার মানে যখন জি এর চেয়ে বেশি ত্বরণে আমরা নিচের দিকে নামবো, জি এর বেশি ত্বরণে যখন নিচের দিকে নামবো, অর্থাৎ যখন আমাদের এ জি থেকে বড় হবে, তখন সেটাকে আমরা বলি অতি ভারহীনতা বলি। কোশ্চেন আসতে পারে অতি ভারহীনতা কাকে বলে? এই কোশ্চেনটা আমাদের কখনোই বোর্ডে আসবে না, এটা আসলে এডমিশনে আসবে। অতি ভারহীনতা কাকে বলে? যখন এ গ্রেটার দেন জি হয়, যখন এ গ্রেটার দেন জি হয়, তখন আর ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস জি হয়, আর ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস জি হয়। এই কন্ডিশনটাকে আমরা বলি অতি ভারহীনতা, মানে তখন তোমার ওজন শূন্য তো মনে হবেই, অতি বেশি মানে খুব বেশি ওজন শূন্য অনুভব হবে। বাট ওই কন্ডিশনটা দেখার জন্য তুমি যদি লিফটের ভেতর থাকো, তুমি বেঁচে থাকবা না, কারণ যখন তুমি অবাধে নিচে নামতেছো তখনই তো হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে মারা যাবা, তুমি কোনো একটা দেয়ালে মানে ধাক্কা খাবা, মাথা টাথা ফেটে যাবে তোমার, মানে এই অ্যাপ্লিকেশনটা সচক্ষে দেখার মতো সৌভাগ্য কিন্তু আমাদের হবে না। তো আল্লাহ না করুক, আমরা কখনোই চাই না আমাদের জন্য এই 4 এবং 5 আমাদের জীবনে নেমে আসুক, এটা আমরা কখনোই চাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিফটের কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়া, কি একটু কমেন্ট একটু জানাও তো, লিফটের কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এটা আমাকে একটু জানাও, ঠিক আছে? প্রচন্ড গরম, তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি জানো। আই এম জাস্ট ওয়েটিং ফর উইন্টার। শীতকাল আমার জন্য সবচেয়ে ভালো, গরমে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর হচ্ছে এখন এত শর্ট টাইমের মধ্যে আসলে আমি মানে আর বেশি কিছু ফেসিলিটিস আনতে পারছি না, বুঝছো তো, যার কারণে আসলে গরমের মধ্যে ক্লাস নিতে হচ্ছে, মোটামুটি ভালোই গরম। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ঠিক আছে, নবনী ক্লিয়ার, ঠিক আছে, মোনালিসা জি স্যার বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। ওকে চলো পরেরটা দেখো, পরেরটা খুব সহজ জিনিস, একটু মনে রাখবা জাস্ট। দেখো ওখানে দুধের মাখন তুলতেছে, মাখন তুলে না দুধ থেকে, আমরা মাঠা খাই না? মাঠা কিভাবে খাই বলো তো? এইভাবে নাকি? এইভাবে হচ্ছে কি করে, এইভাবে হচ্ছে দুধ থেকে মাঠা বের করে, তাই না? এই যে এইভাবে কটস 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 করে আওয়াজ করে নাকি? আম্মু খালারা কি করে, এইভাবে দুধ থেকে মাঠা তৈরি করে, তারপর মাখন তৈরি করে, তাই না? এই যে দুধ থেকে যে মাখন তৈরি হয়, এখানে কোন ফোর্স অ্যাপ্লাই হয় জানো? কেন্দ্রমুখী বল, কারণ এই যে কেন্দ্র বরাবর ঘুরছে, এই যে দেখো কেন্দ্র, তাহলে দুধের মাখন তোলা এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ফসল। এই যে দেখো লিখছে কেন্দ্রমুখী বলের ব্যবহার, লিখো কেন্দ্রমুখী বলের ব্যবহার। কেন্দ্রমুখী বলের ব্যবহার কি? দুধের মাখন তোলা, এটা মনে রাখবা, দুধের মাখন তোলা এটা কেন্দ্রমুখী বলের ব্যবহার। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে দুধের মাখন তোলা বা কেন্দ্রমুখী বলের ব্যবহার নিচের কোনটি? দুধের মাখন তোলা। তারপর নৃত্যশিল্পীদের নৃত্যকালীন সময়ে ঘূর্ণনের শেষে 2 হাত সামনে দেয় কেন্দ্রমুখী বলের কারণে। মানে তুমি ঘূর্ণন শেষ করতে চাচ্ছ, আমি ওই দিন তোমাদেরকে বলছিলাম স্কেটিং খেলার সময় তুমি যদি এইভাবে যদি ঘুরো 2 হাত প্রসারিত করে, তাহলে কি হবে? জড়তার ভ্রামক বেশি, জড়তার ভ্রামক বেশি হলে তুমি বেয়াদবি করবা বেশি, তার মানে তুমি আস্তে আস্তে ঘুরবা। আর তুমি যখন বিটের তালে তালে, গানের তালে তালে, যখন ফাস্ট বিটে, যখন গান যখন মানে খুব ফাস্ট চলবে, তখন তুমি হাত দুটাকে কি করবা? গুটিয়ে ফেলবা। গুটিয়ে ফেললে তুমি এরিয়া কমাই ফেলতেছো, ব্যাসার্ধ কমে যাচ্ছে, ব্যাসার্ধ কমে গেলে বেয়াদবি কম করবা, জড়তার ভ্রামক কম আসবে, ফলে তুমি খুব দ্রুত ঘুরতে পারবা। তার মানে আমি যদি দ্রুত ঘুরতে চাই তাহলে আমি হাত গুটিয়ে ফেলবো, আর আমি যদি স্লোলি ঘুরতে চাই হাত প্রসারিত করব। নাচ শেষ করার পর তুমি থামতে চাচ্ছ, তাহলে কি করতে হবে? স্লো করতে হবে না তোমার নিজেকে, তখন তুমি হাত প্রসারিত করলে তুমি আস্তে আস্তে স্লো হয়ে থেমে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে নৃত্যশিল্পীদের নৃত্যকালীন সময়ের ঘূর্ণনের শেষে 2 হাত সামনে দেয় কেন? কারণ কেন্দ্রমুখী বলের কারণে, ঠিক আছে? ওই দেখবা তারা এরকম একটু মুজরা করে, কেমন জানে, আমি তো নাচতে পারি না, মানে একটু করে তারা হচ্ছে মানে নাচ শেষ করে, নাচ শেষের মুহূর্তে তারা হচ্ছে 2 হাত সামনে দিয়ে একটা গ্রিটিংস এর মতো দেয়, মানে সামনের মানুষদেরকে অভিবাদন বা জানায় বা যাই করে, বাট সেখানেও কিন্তু আমাদের এই ফিজিক্সের কেন্দ্রমুখী বলটা কিন্তু কাজ করে। তারপর আমরা
আমরা ধরো পানি ভর্তি চাল নিলাম, হ্যাঁ, বা আমরা হচ্ছে মনে করো একটা একটা কিছুর মধ্যে মনে করো কি দেখাই আমি তোমাদেরকে, বলো তো। আমি মনে করো এই মুহূর্তে আসলে আমার কাছে আশেপাশে কিছু নাই, মনে করো একটা হাঁড়ি, হ্যাঁ, একটা হাঁড়ির মধ্যে মনে করো মুড়ি আছে, তুমি চাচ্ছ মুড়িটাকে এইভাবে চালা দিতে, তো তুমি মুড়িটাকে কিভাবে বলবা বলো তো? এইভাবে ধরবা? এইভাবে দিলে তো সব মুড়ি আকাশে উড়ে যাবে। তুমি কি করবা? এইভাবে ঘোরাবা না, মুড়ি টিয়াটাকে এইভাবে ঘোরাবা না? তাহলে এই ঘোরানোটাকে বলে উলম্ব তলের সাপেক্ষে ঘোরানো। এই যে উলম্ব তলের সাপেক্ষে যখন ঘোরাচ্ছ তখন মুড়িটা কি হচ্ছে, এখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি করছে, যার কারণে মুড়ি বা চাল কি হচ্ছে না, উপচে পড়ে যাচ্ছে না। বাট তুমি যদি বোকা হও, তুমি কি করবা? তুমি চালবা কিভাবে? এইভাবে। এইভাবে চালা দিলে কি হবে? সব মুড়ি আইসা তোমার মুখে আইসা পড়বে। তার মানে তুমি যখন এইভাবে যখন ঘোরাবা, উলম্ব তলের সাপেক্ষে যখন ঘোরাবা, দেখো পানি ভর্তি বালতি বা চাউল ভর্তি থালা উলম্ব তলে ঘোরালে পানি বা চাউল কোনোটাই পড়ে না। এটাও কেন্দ্রমুখী বলের উদাহরণ। ঠিক আছে, তো আশা করি এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়ে গেছো। আমরা যখন পানি ভর্তি বালতি নিয়ে তুমি মনে করো বালতিটা কিছু এইভাবে করো, দেখবা পানি পড়বে না। কিন্তু তুমি যদি বালতিটা যদি এরকম করো, সব পানি পড়ে যাবে না। ওটা কি? ওটা হচ্ছে উলম্ব তলে ঘোরানো বলে না, এটাকে বলে উলম্ব তলে ঘোরানো। উলম্ব তল বরাবর ঘোরাচ্ছ, কিভাবে বুঝলা? এটা হচ্ছে উলম্ব তল, এই যে এই তলের সাপেক্ষে ঘোরাচ্ছ, এই যে উলম্ব তলকে রেখে তার সাপেক্ষে তুমি ঘোরাচ্ছ, এই জন্য এটাকে বলে উলম্ব তলের সাপেক্ষে ঘোরানো। কোনো কিছুকে আমরা যখন উলম্ব তলের সাপেক্ষে যখন ঘোরাই, তখন তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। কেন্দ্রমুখী বল তৈরি হয় বলে সে পড়ে যায় না। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, সবাই আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমরা কমে যাও কেন? তোমাদেরকে তো আমি আগে থেকেই বলেছি যে আজকে ক্লাস রাতে হবে। এগুলো তো ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো তো আসলে এরকম না যে এগুলো আসলে পাবা অন্য জায়গায়। এগুলো আসলে কেউ পড়াবে না, একাডেমিক স্টাইল একাডেমিক ক্লাসে আসলে এই জিনিসগুলো পড়ানো মুশকিল। ঠিক আছে, তারপর দেখো বল ও বলের প্রকারভেদ সংক্রান্ত। বল কাকে বলে? এগুলো আমাদের কিসে লাগবে? এগুলো আমাদের কতে লাগবে। বল কাকে বলে? বল কাকে বলে বলতো? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এখন ঠাড়া মুখস্থ করতে হবে এই সংজ্ঞা। ঠিক আছে, এটা মুখস্থ করবেন, এটা হচ্ছে সবাই মুখস্থ করবেন যে বল কাকে বলে। বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, মানে একটা বস্তু স্থির আছে তাকে তুমি পুশ করে গতিশীল করতেছো, অথবা একটা বস্তু গতিশীল তাকে তুমি পুশ করে এদিক ওদিক ডানে বামে সরিয়ে দিচ্ছ, তার মানে কি গতির পরিবর্তন করে। বা সে আস্তে আস্তে হাঁটতেছে, তুমি তাকে ধাক্কা দিয়ে আর একটু তাড়া দিচ্ছ যে একটু তাড়াতাড়ি হাঁটো, তাহলে কি গতির পরিবর্তন হচ্ছে না? গতির পরিবর্তন বলতে আমরা কি বুঝি? দিকের পরিবর্তন হতে পারে, মানের পরিবর্তন হতে পারে। তাহলে যা স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে তাকে আমরা বল বলি। বলের মাত্রা কি? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, আর বলের মাত্রা হচ্ছে ml T−2। ml T−2 এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। বলের মাত্রা কিন্তু আমাদের এমসিকিউ তে আসে। বলের মাত্রা হচ্ছে ml T−2। বলের বৈশিষ্ট্য কি? দেখেন বলের বৈশিষ্ট্য কি? বল ত্বরণ সৃষ্টি করতে পারে, কারণ F = ma। F = ma, তার মানে বল ত্বরণ সৃষ্টি করতে পারে। আমি একটু লিখে রাখি, হ্যাঁ, বল ত্বরণ সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে F = ma। ঠিক আছে, বল ত্বরণ সৃষ্টি করতে পারে। তারপর বল বস্তুর বিকৃতি বা আকারের পরিবর্তন করতে পারে, তাই না? মনে করো আমি একটা পানির বোতল নিলাম, এটাকে মনে করো এই যে দেখো, এটাকে দেখো আমি বিকৃত করে ফেলতে পারতেছি, তাই না? বল প্রয়োগ করতেছি, এটা দেখো বিকৃত হয়ে যাচ্ছে, তাই না? পটপট পটপট করে আওয়াজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? বল বস্তুর আকারের পরিবর্তন করতে পারে, বিকৃতি ঘটাইতে পারে। মানে অনেক সময় বলি না যে ঘুষি মেরে তোর একদম চেহারা বস্তায় ফেলবো, তো বস্তায় ফেলতে পারে আর কি, বুঝছো? তারপর আসো গতির দিক পরিবর্তন করতে পারে। ওই যে বললাম তুমি বল প্রয়োগ করে, তুমি একটা ফুটবল মনে করো তোমার দিকে আসছে উত্তর দিক থেকে, তুমি তাকে লাথি মেরে পশ্চিম দিকে পাঠিয়ে দিতে পারো, তাহলে লাথি মারাটা কি? বল। তাহলে বল প্রয়োগ করে তুমি বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারো। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেই কনসেপ্ট থেকে বলছে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তুমি যদি কাউকে যদি ধাক্কা দাও, তুমি যদি মনে করো একটা স্প্রিং নিলা, তুমি মনে করো এখান থেকে তুমি একটা স্প্রিং নিলা এবং এই স্প্রিংটাকে তুমি এইভাবে লম্বা দিকে টানলা, তুমি এদিকে তাকে যে বল দিয়েছো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাহ্যিক বল, সেটা হচ্ছে বাহ্যিক বল। এর বিপরীতে তুমি এইদিকে একটা ধাক্কা খাবা, তুমি যত জোরে স্প্রিংটাকে টানবা তোমার মনে হবে স্প্রিংটাও তোমাকে টানতেছে, তাহলে ওই বলটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এবং এই জোড়ায় জোড়ায় ক্রিয়া করা বলটাকে আমরা কি বলছি? যে বলটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া বল, আর আমরা যে বলটা তার বিপরীতে অনুভব করছি সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। তাহলে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এরপরে কিছু জিনিস মনে রাখতে হবে, এগুলো ভাই অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসগুলো মনে না রাখলে হবে না। হয়তোবা বোর্ডে আমাদের কম জিনিস আসবে, এগুলো এত কিছু আসবে না, বাট এখন থেকে পড়তে থাকো, তাহলে আমাদের হচ্ছে এডমিশনে কাজে লাগবে। ঠিক আছে, কারণ আমি মনে করি তোমাদের সবার গন্তব্য আসলে হওয়া উচিত এডমিশনমুখী গন্তব্য হওয়া উচিত। লিস্ট ভালো একটা পাবলিক ভার্সিটিতে একটা চান্স পাওয়া উচিত, ওই টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত। আর যদি ওই রকম টার্গেট থাকে যে না কোনো রকমে এইচএসসি পাস করলাম, কিছু একটা করলাম, এইচএসসি পাস সিডি পাইয়া, তাহলে আমি বলবো পড়ো না। হ্যাঁ, পড়ো না, কারণ এটা নিজের সাথে ধোকা দেওয়া হয়।
আমি পড়বো কিন্তু উদ্দেশ্যহীনভাবে পড়বো, এটা আসলে হতে পারে না। ঠিক আছে, দেখো এখন আসো, 1 নিউটন সমান মনে রাখবা 10⁵ ডাইন। ডাইন হচ্ছে সিজিএস একক, ঠিক আছে। আর 1 পাউন্ডাল, পাউন্ডাল মানে ফুট পাউন্ড একক, 1 পাউন্ডাল সমান 13,825.7 ডাইন। ভাইয়া মনে থাকে না, বারবার পড়তে থাকো, মনে চলে আসবে, কেন? 1 নিউটন সমান 7.23 পাউন্ডাল, আর 1 পাউন্ড ওজন সমান 32 পাউন্ডাল। এগুলা এখন এত নেসেসারি না, ঠিক আছে, এটা অত বেশি জরুরি না, বোর্ডের জন্য লাগবে না। আচ্ছা এখন আসো, বলের একক হচ্ছে নিউটন, এটা আমরা সবাই জানি, বলের একক নিউটন। বলের একক নিউটন, এটা আমাদের লাগবে, বলের একক কি নিউটন। আর বিভিন্ন পদ্ধতির নাম, নিরপেক্ষ একক, অভিকর্ষ একক। নিরপেক্ষ একক কি? নিরপেক্ষ একক, আর একটা হচ্ছে কি অভিকর্ষ একক। অভিকর্ষ একক মানে বুঝতে পারছো, পৃথিবী নিজ অক্ষের দিকে যে টানে, ওটা সিজিএস এককে কত, এসআই এককে কত, এফপিএস এককে কত। সিজিএস মানে কি? নিরপেক্ষ একক। সিজিএস একক কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। 1 ডাইন, 1 ডাইন সমান আমরা কি বলি? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 1 ডাইন সমান কি? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে এটাকে আমরা কি বলছি? নিউটন। আর ফুট পাউন্ড পদ্ধতিতে এটাকে আমরা কি বলছি? 1 পাউন্ডাল। 1 পাউন্ডাল মানে কি? 1 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখো ডাইনের ক্ষেত্রে সিজিএস এককে এটা হচ্ছে গ্রাম, গ্রামটাকে এফপিএস এককে কনভার্ট করেছে কি দিয়ে? পাউন্ড দিয়ে। সেন্টিমিটারকে এখানে কম কি দিয়ে করেছে? ফুট সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তার মানে টাইমের একক সব এককে কি সেম, শুধুমাত্র সিজিএস এককে ভরের একক হচ্ছে গ্রাম, আর আমাদের এফপিএস এককে ভরের একক হচ্ছে পাউন্ড। সিজিএস এককে ভরের একক সেন্টিমিটার, এফপিএস এককে ভরের সিজিএস এককে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর এফপিএস এককে দৈর্ঘ্যের একক হচ্ছে ফিট। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবা। আর অভিকর্ষ একক কি? সিজিএস এককে অভিকর্ষ একক কত? 1 গ্রাম ওয়েট, 1 জি ওয়েট ইকুয়াল টু 980 ডাইন। আর এসআই পদ্ধতিতে 1 কেজি ওয়েট ইকুয়াল টু 98 নিউটন, আর 1 পাউন্ড ওয়েট ইকুয়াল টু 32 পাউন্ডাল। কেন? কারণ 1 পাউন্ড সমান 32 পাউন্ডাল। ঠিক আছে, 1 পাউন্ড সমান 32 পাউন্ডাল। এগুলো আমাদের মোটামুটি মুখস্থর উপর চলে যাবে। যে যত বেশি মনে রাখতে পারবে সে হচ্ছে পরীক্ষায় তত বেশি এগিয়ে যাবে। তো মেইনলি আমি এখানে একটু লিখে রাখি, হ্যাঁ, এখানে আমি একটু লিখে দিই তোমাদের জন্য, যাতে করে তোমাদের এইটা মানে অনেকে ভাবতে পারো যে ভাইয়া এটা মনে হয় পড়া একদম জরুরি, না পড়লে মনে হয় হবে না। আচ্ছা আমি একটু বলে দিই, এটা এই যে জায়গাটা, এটা আমি একটু হলুদ কালারের একটা ঘর করে দিচ্ছি ভাইয়া, এটা ইম্পর্টেন্ট ফর এডমিশন। ঠিক আছে, এটা তোমাদের আসলে একদম কিসের জন্য লাগবে না, এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য লাগবে না। বোর্ড পরীক্ষাতে এগুলো থেকে কিছু আসবে না, এগুলো আসলে এডমিশনের জন্য আসবে। ওকে, যারা এখন থেকেই চাচ্ছ এডমিশনে ভালো করতে, তারা হচ্ছে এটা পড়ে নিও। তারপরে আসো, স্পর্শ বল কাকে বলে? এগুলো আমাদের সরাসরি কতে আসবে। স্পর্শ বল কাকে বলে? চলো দেখি স্পর্শ বল আমাদের কাকে বলতেছে। চলো দেখি, স্পর্শ বল যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন, তাকে স্পর্শ বল বলে। তাকে স্পর্শ বল বলে। যেমন দেখো এই যে হাতের সাথে হাতের ঘষা খাচ্ছে, এটা কি স্পর্শ বল। ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শ বল। বাট এইভাবে মনে করো এই এটা কিন্তু স্পর্শ বল না, কারণ এই যে এখানে আমার কিছু নাই, তাহলে এটা কিন্তু স্পর্শ বল না। ঠিক আছে, হ্যাঁ যদি তুমি বলো হ্যাঁ বাতাসের সাথে ধাক্কা খাচ্ছে, ওই সেন্স এটা স্পর্শ বল হতে পারে, বাট এটা হচ্ছে স্পর্শ বল। বা আমরা যে রাস্তায় যে হাঁটছি, আমরা যে হাঁটাচলা করছি, আমাদের পায়ের যে ফুটিং, আমাদের পায়ের সাথে কি হচ্ছে? মেঝের বা রাস্তার হচ্ছে ঘষা খাচ্ছে, তাই না? এটা হচ্ছে স্পর্শ বল। যেমন এই যে ঘর্ষণ বল, টানা বল, এগুলো হচ্ছে আমাদের স্পর্শ বল। যেমন তুমি দরজা খুলতে চাচ্ছ, দরজায় টান দিছো, এটা একটা স্পর্শ বল, কারণ দরজার হাতল তোমার স্পর্শ করতে হচ্ছে। ঠিক আছে, বাট বা কাউরে ধরে তুমি মাইক দিতে যাচ্ছ, ওটা একটা স্পর্শ বল। কারোর সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছ, ওটা হচ্ছে আমাদের একটা স্পর্শ বল। ঠিক আছে, আচ্ছা এখন আসো ঘাত বল কি? বলের ঘাত কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ঘাত বল কি? ঘাত বলকে আমরা সহজে এইভাবে বলতে পারি, আঘাত বল। ঠিক আছে, ঘাত বলকে আমরা কি বলতে পারি? আঘাত বল। মনে করো ক্রিকেট খেলায় ব্যাট দিয়ে হচ্ছে বলকে আঘাত করা হলো, এই আঘাতের সময়টা খুবই অল্প, তাই না? ব্যাট দিয়ে বলকে যখন আঘাত করব, এই আঘাতের সময়টা কিন্তু খুবই অল্প। কত? 1 সেকেন্ড? না, 1 সেকেন্ডও না, আরো কম। টক করে একটা আওয়াজ হয়, শেষ, 4 হয়ে গেছে বা ছক্কা হয়ে গেছে, তাই না? এই যে খুবই অল্প সময়ের জন্য, বাট হিটটা কি খুব জোরে করা হয়েছে না? তাহলে খুবই অল্প সময়ের জন্য যদি খুব জোরে যদি কোনো একটা জিনিসের উপর আঘাত করা হয়,
তাহলে ওইটাকে আমরা বলছি ঘাত বল বা বলের ঘাত। তাহলে ঘাত বল বা বলের ঘাতের কনসেপ্ট কি? ঘাত বল বা বলের ঘাতের কনসেপ্ট হচ্ছে খুব সীমিত সময়ের জন্য বৃহৎ মানের বল প্রযুক্ত হয়, তাকে ঘাত বল বলে। ঠিক আছে, তাহলে দেখো তো যে সময়টা খুবই সীমিত থাকবে কিন্তু বলটা হবে অনেক বড় মানের বল। তার মানে খুব অল্প সময়ের জন্য আমরা যদি অনেক বড় মানের একটা বল যদি কারোর উপরে অ্যাপ্লাই করি, যেমন মনে করো তুমি রাইগা কারোর একটা ঠাস করে একটা থাপ্পড় মারলা, খুব জোরে মারছো না, বাট তুমি কি অনেক মানে 1 ঘন্টা ধরে তার গালের মধ্যে হাত দিয়ে বসে আসছো? মনে করো এমনি মারছো তো মারছো, এই ধরে রাখছো, মনে করো জোহর আঁকতে মারছো, আসর আঁকত পর্যন্ত মনে করো ধরে রাখছো, এরকম কি হবে? ঠাস করে মাইরা হাত সরাই ফেলবা না? ওটা একটা ঘাত বল, বুঝা গেছে? আবার দেখো ক্লাসে গিয়া ফ্রেন্ডদেরকে চল মাইরা বলো না ঘাত বল টেস্ট করতেছি, তাহলে কিন্তু দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ঘাত বলের আর সংজ্ঞা কি হইতে পারে? কোন বল ও বলের ক্রিয়ার গুণফলকে ঘাত বল বলে। কি বললাম? বল এবং বলের ক্রিয়ার গুণফলকে ঘাত বল বলে। তাহলে চলো তো এটা আমরা একটু লিখে দেখি। বল মানে কি? এফ, আর বলের ক্রিয়াকাল মানে কি? টি, মানে যতক্ষণ ধরে বলটা প্রযুক্ত হচ্ছে, যে তুমি যে থাপ্পড় মারা যতক্ষণ পর্যন্ত হাত আর গাল লেগে আছে ওটা হচ্ছে বলের সময়, ওটা হচ্ছে টি। ঠিক আছে, বা ক্রিকেট বল দিয়ে ব্যাট দিয়ে বলকে আঘাত করলা, যতক্ষণ পর্যন্ত ব্যাটটার বলটা টাচে ছিল সেটা হচ্ছে টি, যতক্ষণ পর্যন্ত তারা স্পর্শে ছিল, একসাথে কানেকশন পয়েন্টে ছিল, সেটা হচ্ছে টি। কানেকশন শেষ, টি শেষ। ঠিক আছে, তাহলে এই যে এফটি, এই এফটিটাকে আমরা বলছি বলের ঘাত। ওকে, তাহলে আমরা এফটিকে আমরা কি বলছি? বলের ঘাত বলছি। এফটি মানে হচ্ছে আমাদের বলের ঘাত। ধুর, এটা একটু বড় করা উচিত। এই যে দেখো এফটি, বলের ঘাত কি? এফটি। আচ্ছা এখন আসো, বলের ঘাত জে ইকুয়াল টু এফটি, বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, তাহলে জে ইকুয়াল টু এফটি। এখন চলো একটু লিখে দেখাই আমি তোমাদেরকে। তাহলে বলের ঘাত জে ইকুয়াল টু যদি এফটি হয়, জে ইকুয়াল টু এফটি, টি সমান কি ভাইয়া? টি সমান কি? চলো লিখি। টি সমান আমাদের আসলে কি আসে? এখন খেয়াল করো, আমাদের এই যে এফ ইকুয়াল টু কি? নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আমরা পড়েছি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র তোমরা 9 10-এ পড়েছো। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? তাহলে খেয়াল করো তো একটা জিনিস, তুমি ভরবেগের পরিবর্তন মানে কি? শেষ ভরবেগ এমভি মাইনাস আদি ভরবেগ এমইউ, হার মানে কি? তাকে টি দিয়ে ভাগ করতে হবে। এটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা ভাই আমাদের 9 10-এর কনসেপ্ট। কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এমভি মাইনাস এমইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, টি দিয়ে ভাগ করেছি, এটা এখন হয়ে গেছে ভরবেগের পরিবর্তনের হার, এটা তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা ছিল আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, গতির দ্বিতীয় সূত্র। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু তাহলে কি? এফ। তাহলে এখানে এফ এর জায়গায় আমরা কি লিখবো? এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। তাহলে চলো লিখি, এটা আসবে আমাদের এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এখন খেয়াল করো তো, এই টিটা রয়ে গেছে না লেখার বাকি? তাহলে এই টিটা লিখতে হবে, টি কাটা। তার মানে সুতরাং আমরা বলতে পারি জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ। এটা দিয়ে আমরা আরেকটা জিনিস কি বুঝে ফেললাম বলো তো? এটা দিয়ে আমরা বুঝলাম বলের ঘাত মানে বল গুণ বলের ক্রিয়াকাল, আবার এটা মানে কি? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনকেই বলের ঘাত বলে। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনকেই বলের ঘাত বলে। ঠিক আছে, বর্তমানে আমার কোর্স ম্যাটেরিয়ালগুলো আসলে তৈরি করা 25-এর জন্য, যার কারণে আমি এখানে কিন্তু আমাদের ফিজিক্সে যে গাণিতিক সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আমি অত বেশি দেখাচ্ছি না। বাট ইনশাল্লাহ 2025-এ আমরা এপ্রিল মাস মানে হচ্ছে রোজার পর থেকে, ঈদের পর থেকে আমরা হচ্ছে শুরু করব। আমি ইনশাল্লাহ শুরু করবো, যদি সুস্থ থাকি তাহলে 26 ব্যাচের জন্য কিন্তু আমার আলাদা একটা প্রোগ্রাম শুরু হবে, যেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান, শুধুমাত্র ফিজিক্সের ম্যাথ নিয়ে কিন্তু একটা কোর্স কিন্তু এনরোল করবো আমি তখন ইনশাল্লাহ। তো সেটাতে তোমরা যারা পারবা তারা হচ্ছে ভর্তি হয়ে যাবে। তাহলে হচ্ছে সেখানে আমরা এই ধরনের যত ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সেখানে ভাইয়া তোমাদেরকে প্রায় ফিজিক্সের 20টা অধ্যায়, তো 20টা অধ্যায়ে প্রায় 3000 ম্যাথ সলভ করাবো ইনশাল্লাহ। মানে প্রত্যেকটা অধ্যায়ে মিনিমাম 150টা করে ম্যাথ থাকবে। তাহলে ওই ম্যাথগুলো যখন সলভ করবা, ওখানে আমাদের বুয়েট, চুয়েট, কুয়েট স্ট্যান্ডার্ডের ম্যাথগুলো কিন্তু সলভ করানো হবে। ঠিক আছে, তো পেরেশানি কিছু নেই, ধৈর্য ধরো, এখন বেসিক ডেভেলপ করতে থাকো, সিকিউ এমসিকিউ গুলো দেখতে থাকো। আগে বোর্ডটাকে একটু স্ট্রং করো,
বোর্ড প্রশ্নগুলোকে স্ট্রং করো। যারা 26-এর আছো 25-এর সাথে যদি পড়তে থাকো দেখবা যে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির 80% পড়া শেষ। তুমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি তখনই মনে হবে যে আমি এখন যদি ফাইনাল পরীক্ষা দিই তাইলে হচ্ছে আমি এখনই হয়তো A+ পেয়ে যাবো, এরকম একটা ফিলিংস চলে আসবে। বুঝা গেছে? আর এভাবেই আসলে আমাদেরকে পড়া উচিত। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আরো কে এসেছো, সোয়ানুর রহমান না, চলে আসলাম, দেরি হয়ে গেল। হ্যাঁ সমস্যা নাই, যতটুকু আছে সেখান থেকে শুরু করো। আমরা অলরেডি 9 নাম্বার স্লাইডে চলে আসছি কিন্তু। হ্যাঁ আমার এখানে টোটাল 20টা স্লাইড আছে, বাট এরপর আমার আরেকটা পিডিএফ আছে, ওটাও দেখাবো। ওখানে আরো 10টা স্লাইড আছে, টোটাল 30টা স্লাইড। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব, যদি তোমরা যদি থাকো তাহলে আমি সবটা দেখাবো, বাট ডিপেন্ড করছে তোমাদের উপর। তোমরা রাত জেগে যদি ক্লাস করতে পারো আমিও নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, এখন এই ভরবেগের পরিবর্তনকে আমরা আসলে কি বলবো? ভরবেগ মানে কি? পি না, ভরবেগ হচ্ছে পি, তাহলে ভরবেগের পরিবর্তন কি? ডেল পি। তাহলে সেখান থেকে কিন্তু আমাদের এইটা চলে আসছে। দেখো তাহলে বলের ঘাত যে সমান এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি সমান এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু ডেল পি, ভরবেগের পরিবর্তন। এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলের ঘাতের এই স্লাইডটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এডমিশনের জন্য। তারপর আসো, ঘাত বলের মাত্রাটা কি? ভাই ঘাত বলের মাত্রা কি? ভাই বলের মাত্রা আর ঘাত বলের মাত্রা সেম। বলের মাত্রা mLT ইনভার্স 2, তাহলে ঘাত বলের মাত্রাও কি? mLT ইনভার্স 2। ওকে, আর তারপর কি বলেছে? বলের ঘাত বা ভরবেগের মাত্রা কি? বলের ঘাত, একটা হচ্ছে ঘাত বলের মাত্রা আর একটা হচ্ছে বলের ঘাতের মাত্রা। তো এই দুইটা মাত্রার মধ্যে আবার একটু ডিফারেন্স আছে, এই দুইটা মাত্রার মধ্যে একটু ডিফারেন্স আছে। বলের ঘাত এক জিনিস, ঘাত বল আরেক জিনিস। ঘাত বল মানে বল, সহজ কথা, ঘাত বল মানে কি? বল। আর বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে বল গুণ বলের ক্রিয়াকাল। যে হচ্ছে বলের ঘাত, এটা ঘাত বল না, এফ হচ্ছে ঘাত বল। কথা কি বুঝে গেছে? তাহলে আমি একটু কথাটা যদি এইভাবে যদি লিখি, খেয়াল করো তো, আমি লিখলাম যে সমান এফ টি, তাহলে এখানে বা যে মানে হচ্ছে আমাদের বলের ঘাত, বলের ঘাত। তাহলে বলের ঘাত সমান কত? ঘাত বল গুণ বলের ক্রিয়াকাল, বলের ক্রিয়াকাল, ঘাত বল গুণ বলের ক্রিয়াকাল। এত জঘন্য লেখা হইতেছে কেন? হ্যাঁ মনে তো যেন লিখতে ইচ্ছা করতেছে না, এরকম তো হওয়ার কথা না। আমি তো আজকে যথেষ্ট বুস্ট আপ হয়ে ক্লাসে নেমেছি। বলের ক্রিয়াকাল, হ্যাঁ মানে এতটাই বুস্ট আপ হয়ে ভাইয়া ক্লাসে নেমেছি জানো, মানে আমার শরীর অনেক খারাপ, এতটাই খারাপ যে আজকে রাতে খাবার খাই নাই, রাতে ভাত খেতে ইচ্ছা করতেছে না। 2টা পাউরুটি খাইছি আর 1 গ্লাস ট্যাং খাইছি, খায়া হচ্ছে ক্লাস নিতে আসছি। লাস্ট দুপুরবেলা খাইছি, তারপর আর কিছু খাওয়া হয় নাই। সন্ধ্যার সময় হ্যাঁ 1 কাপ চা খাওয়া হয়েছে, একটা বিস্কিট। আমি আজকে এতটাই বুস্ট আপ হয়ে ক্লাস নিতে আসছি, ঠিক আছে? অনেক বেশি গরম, শরীরের অবস্থা অনেক বেশি খারাপ, দোয়া করো আমার জন্য যাতে করে অসুস্থ না হয়ে যায়। তাহলে এই যে দেখো, যে সমান এফ টি, যে কি? বলের ঘাত, এফ কি? ঘাত বল, আর টি কি? টি হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে বলের ঘাত আর ঘাত বল কিন্তু এক জিনিস না। বলের ঘাত কি? ঘাত বলকে যদি ক্রিয়াকাল মানে ঘাত বলকে তুমি যদি টাইম দিয়ে গুণ করো তাহলে তুমি বলের ঘাত পাবা, ঠিক আছে? তাহলে ঘাত বল এটার মাত্রা যদি হয় mLT ইনভার্স 2, এটাকে যদি আরেকটা টি দিয়ে যদি গুণ করো তাহলে বলের ঘাত কত আসবে? mLT ইনভার্স 1। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তাহলে মনে রাখবা ঘাত বলের মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2, ঠিক আছে? আর বলের ঘাত বা ভরবেগের মাত্রা কি? mLT ইনভার্স 1। তো এই স্লাইডে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কিছু জিনিস একটু দেখাই দিই। ঘাত বলের উদাহরণ অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখবা। ব্যাট দিয়ে ক্রিকেট বলে আঘাত করা, তুমি ক্রিকেট বল যে বলছি ব্যাট দিয়ে আঘাত করছো। বোমা বিস্ফোরণ ধুম করে হয়, তাই না? মানে খুবই অল্প সময়ের মধ্যে হয়। কামান থেকে গুলি ছোড়া খুবই অল্প সময়ের মধ্যে হয়। ট্রেনে সংঘর্ষ লাগছে, দুম করে বাড়ি লাগছে, এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে। ক্যারামের স্ট্রাইকার দিয়ে গুলিতে আঘাত করা, এটাও কি খুবই 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 কম সময়ের মধ্যে হবে, তাই না? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বলের ঘাত, ঠিক আছে? তো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত একটু আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এতটুক পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানাও। ভাই একটু পানি খেয়ে নি, হ্যাঁ।
আচ্ছা, নবনী বলছো ক্লিয়ার, ঠিক আছে। তারপর মোনালিসা ক্লিয়ার, হাফসা ক্লিয়ার, ওকে ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত যদি সবাই যদি বুঝে থাকো, তোমাদের ক্লাসে উপস্থিতি দেখে আমার মনে হয় তোমরা সবাই পারো সবকিছু, যার জন্য হচ্ছে তোমরা পড়াশোনা করো না। হ্যাঁ, এক হয়তো তোমরা সবকিছু পারো, আর দুই তোমরা পারো না প্লাস তোমাদের শেখার ইচ্ছাও নেই। এখন কোনটা যে আল্লাহ জানে, এটা আসলে আমি জানি না। হ্যাঁ, এখন তোমাদের মাথায় কি ঘুরতেছে সেটা আসলে আমি জানি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় তোমরা সবকিছু পারো, কারণ সবকিছু পারো বলেই তোমাদের হচ্ছে ক্লাসে আমি পাই না আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করছি পরেরটা। একটা মিনিট সময় দাও। আচ্ছা, তারপর যাই। হ্যাঁ, তারপর দেখো মৌলিক বল সংক্রান্ত কনসেপ্ট। মৌলিক বল কাকে বলে মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। মৌলিক বলের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসে। মৌলিক বল কাকে বলে? মৌলিক বল বলে যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না। যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, উল্টা সকল বল এই বলগুলো থেকে উৎপন্ন হয়, তাকে আমরা মৌলিক বল বলি। মৌলিক বল কাকে বলি? মৌলিক বল আমরা বলি যে সকল বল আমাদের কি হয় না, যে সকল বল আমাদের অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, হ্যাঁ, বরং অন্যান্য বল এ সকল বলের প্রকাশে ঘটে। অন্যান্য বলে এ সকল বলের প্রকাশ ঘটে। অথবা এইভাবে সহজভাবে লিখতে পারো, যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্য বলগুলো এদের থেকে উৎপন্ন হয়, তাদেরকে আমরা মৌলিক বল বলি। এখানে অনেক জটিল ভাবে লিখছে, এত জটিল ভাবে পেঁচানোর কিছু নেই। তারপর মৌলিক বলের প্রকারভেদ। শতদুম পড়ছি একটু আগে আমরা, তাই না? আমরা একটু আগে পড়েছি না মৌলিক বলের প্রকারভেদ? শতদুম, তাই না? শতদুম, একটু মোটা কালি দিয়ে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। শতদুম, ঠিক আছে, মৌলিক বল হচ্ছে শতদুম। তাহলে শতে কি? শতে হচ্ছে আমাদের কই ছয় জিনিস কই, সবল নিউক্লিয় বল, এই যে সবল নিউক্লিয় বল। ততে কি? তড়িৎ চুম্বকীয় বল। দুতে কি? দুর্বল নিউক্লিয় বল। আর মতে কি? মতে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে, শতদুম আমাদের। এবং এটার হিসেবটা কিভাবে আসে বলতো? মানে সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর তড়িৎ চুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, আর সবচেয়ে মানে দুর্বল বল হচ্ছে পৃথিবী মানে এই মহাবিশ্বে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। ওকে, এটা আশা করি ক্লিয়ার, এটার পড়ানোর কিছু নাই। মৌলিক বল চারটি, এটা থেকে সরাসরি বোর্ডে এমসিকিউ আসে। মৌলিক বল চারটি, যেটা অলরেডি পড়লাম, শতদুম, তাই না? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, মানে আমাদের সবার সাথে সবার একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? মনে করো আমার সাথে আমার সামনে থাকা যত কিছু আছে সবার আকর্ষণ বল কাজ করতেছে। পৃথিবীর সব মানে এই মহাবিশ্বে যা কিছু আছে সবার সাথে সবার যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি মহাকর্ষ বল। এখান থেকে আমাদের এমসিকিউ হিসেবে আমাদের আসলে কি আসে চলো একটু দেখি। এখান থেকে আমাদের এমসিকিউ হিসেবে কি আসে চলো একটু দেখে ফেলি। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে যেটা, সেটা হচ্ছে একটা আসবে আমাদের এমসিকিউ, মনে করো গ্রাভিটন নামক কণা, এটা আমাদের এমসিকিউতে আসে। গ্রাভিটন নামক কণার পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। এমসিকিউ আসে যে মহাকর্ষ বল কোন কণার জন্য ক্রিয়াশীল হয়, বা মহাকর্ষ বলের জন্য দায়ী কণা কোনটি? গ্রাভিটন। মনে রাখবা, মহাকর্ষ বলের জন্য দায়ী কণা কোনটি? গ্রাভিটন। ঠিক আছে, তারপর হচ্ছে এটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। তার মানে মহাকর্ষ বল কোনটির উপর নির্ভরশীল নয়? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। এটি খুব দুর্বল এবং আকর্ষণধর্মী বল। তাহলে মহাকর্ষ বল কি ধরনের বল? দুর্বল এবং আকর্ষণধর্মী বল। বিশেষ করে আকর্ষণধর্মী কথাটা মনে রাখবা। এ বলের মান কখনো শূন্য হয় না। মহাকর্ষ বলের মান কি হবে না? কখনোই শূন্য হবে না। মহাকর্ষ বল একটা সার্বজনীন বল এবং এটা আসে, এর পাল্লা অসীম। মহাকর্ষ বলের পাল্লা কত? অসীম। ঠিক আছে, আর উদাহরণ হিসেবে গ্রহসমূহের পৃথিবীর চারদিকে ঘোরা, এটা মহাকর্ষ বলের কারণে হয়। গাছ থেকে আপেল পড়া মহাকর্ষ বলের কারণে হয়। আমার সাথে এই বোতলের মধ্যে যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ বল। আমার সাথে এই কলমের যে আকর্ষণ, সেটা আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা। তারপর আসো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বলকে দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের উপর
যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। যদি সমধর্মী বল হয় তাহলে বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে, তাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলি। তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী কণা কি? ফোটন। ফোটনটা কিরকম? ভরহীন এবং চার্জহীন। ফোটন কণার প্রকৃতি কি? সে ভরহীন, তার ভর নাই, শূন্য বললেই চলে, এবং চার্জহীন। তাহলে আমাদের প্রশ্ন আসবে তড়িৎচুম্বকীয় বলের জন্য দায়ী কণা কোনটি? ফোটন। ঠিক আছে, তাদের পারস্পরিক বিনিময়ের কারণে তড়িৎচুম্বকীয় বল পাওয়া যায়। তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ কি? স্থিতিস্থাপক বল, তারপর আণবিক বল, তারপর হচ্ছে ঘর্ষণ বল, স্পর্শ বল, এগুলোতে তড়িৎচুম্বকীয় বল প্রকাশ ঘটে। তাহলে এই যে আন্ডারলাইন করা জিনিসগুলো, এগুলো তোমরা বারবার পড়বা, এবং যাতে প্যাচ না লাগে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। ভাইয়া এইচএসসি তে সিকিউ যতটা সহজে আনসার করা যায়, এমসিকিউ ততটাই কঠিন। কনসেপ্টটা বুঝো। এইচএসসি তে সিকিউ আনসার করা যতটা সহজ, এমসিকিউ আনসার করা ততটাই কঠিন। বুঝে গেছে? এই কারণেই তোমরা ধরা খাও, তোমাদের সিনিয়ররা ধরা খাইছে, তারও সিনিয়ররা ধরা খাইছে, তোমাদের জুনিয়র গুলো ধরা খাবে। কেন? কারণ আমরা এমসিকিউতে সময় দিই না। সিকিউ নিয়ে পড়ে থাকি, সিকিউ কি নিয়ে পড়ে থাকি? খালি গ আর ঘ। আল্লাহর দুনিয়ায় খালি গ আর ঘ ছাড়া কি আর সিকিউ নাই? ক খ বইলা কি কিছু নাই? তুমি 75 নাম্বার পরীক্ষাতে তুমি যদি 35-এর টপিক নিয়ে যাও, প্রস্তুতি নিয়ে যাও, তুমি কিভাবে আশা করো যে তুমি 80 পাবা? কিভাবে পসিবল? কিভাবে 35 পাইলা? খুব ভালো কথা, 5-7 35, ঘ পারছো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ক খ একটাও পারো না, 15 নাই। এমসিকিউ দিছো, শেষ। এমসিকিউতে ফেল করে বসে আছো, তোমার এই 35-এর কোনো দাম আছে? দাম নাই। তাহলে কি করতে হবে বলো? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সবকিছু পড়তে হবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো চলে আসবে। আচ্ছা, আমাদের সবকিছু কি করতে হবে? আমাদেরকে সবকিছু পড়তে হবে। ওকে, আমাদেরকে সবকিছু পড়তে হবে। এখানে আসলে আমাদের কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। একটা অধ্যায় এমন ভাবে এই জন্য আমি পড়াচ্ছি যাতে করে এটা কারো কাছে পড়তে না হয় ইন ফিউচার। দেখো, সবল নিউক্লিয় বল কি? পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয় উপাদান সমূহকে, আচ্ছা নিউক্লিয়াসের ভেতর যে নিউক্লিয় উপাদান থাকে সেটা কি কি বলতো? প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের ভেতরে মেইনলি প্রোটন থাকে, নিউট্রন থাকে। এছাড়াও অস্থায়ী কণিকা, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, এগুলো থাকতে পারে। বাট মেইনলি আমাদের কি থাকে? নিউক্লিয় উপাদান বলতে আমরা নিউট্রন বুঝি এবং প্রোটন বুঝি। ঠিক আছে, এবং এই যে তাদের মধ্যে যে বলটা সেটা সবচেয়ে শক্তিশালী হয়, সেটাকে আমরা বলছি সবল নিউক্লিয় বল। এগুলো কিন্তু সংজ্ঞায় আসবে। সবল নিউক্লিয় বল কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে, পরমাণুর নিউক্লিয়াসে আমাদের যে এই যে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদান সমূহকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল, তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বল ঘটানোর জন্য দায়ী কে বলতো? সবল নিউক্লিয় বল ঘটানোর জন্য এখানে আমাদের দায়ী কি বলতো? মেসন কণা। এই যে দেখো, মেসন কণা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, মানে এই ঘটনাটা ঘটানোর জন্য হচ্ছে দায়ী। ঠিক আছে, মানে সে এখানে ঘটক হিসেবে কাজ করে। এই যে সবল নিউক্লিয় বল, এই যে বিয়া শাদীটা দিল, এটার ঘটককে মেসন কণা। মহাকর্ষ বলের বিয়ার ঘটক কে ছিল? গ্রাভিটন। তারপর তড়িৎচুম্বকীয় বলের বিয়ের ঘটক কে ছিল? ফোটন। আর সবল নিউক্লিয় বলের বিয়ের ঘটক কে? মেসন। ঠিক আছে, এরা সবাই মনে করো ভাই আর কি, গ্রাভিটন, ফোটন, মেসন। দেখো না, নামে নামে মিল আছে, শেষে দন্তন্য আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হয়? এটি প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, প্রোটন নিউট্রন, কারণ নিউক্লিয়াসের মধ্যে থাকেই প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, প্রোটন নিউট্রনের মধ্যে এরা মেসন কণা নামক এক প্রকার কণার বিনিময়ে সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়। ঠিক আছে, মনে রাখবা কোন বল নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়, আর নিউক্লিয়াসের ভেতরে কোন বল ক্রিয়াশীল? এমসিকিউ আসতে পারে। নিউক্লিয়াসের ভেতরে সবল নিউক্লিয় বল ক্রিয়াশীল থাকে। ঠিক আছে, তারপর আসো দুর্বল নিউক্লিয় বল। এটা স্বল্প পাল্লার, স্বল্প মানের বল। এটা বিটা ক্ষয়ের মাধ্যমে হয়, বিটা রশ্মি। তাহলে যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়। এটা বিশেষ করে কোন ধরনের নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়? তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে। তেজস্ক্রিয় মৌল কি? তেজস্ক্রিয় মৌল হচ্ছে 83 নাম্বার মৌলের পর থেকে, পারমাণবিক সংখ্যা 83 হচ্ছে বিসমাথ। বিসমাথের পরবর্তী মৌলগুলো অনেক ভারী হয়, অনেক বড় হয়। তো সেগুলোকে আঘাত করলে, নিউট্রন দিয়ে আঘাত করলে সেগুলো থেকে বিটা রশ্মি বেরিয়ে যায় এবং অস্থায়ী মৌল তৈরি হয়। এবং তুমি তাকে যখন উত্তপ্ত করবা, আঘাত করবা নিউট্রন দিয়ে, তখন সে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে। ঠিক আছে, তাহলে দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় বিটা রশ্মি নির্গমনে। তাহলে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কে? বিটা রশ্মি। বাকি তিনটা সৎ ভাই, এজন্য দেখো নামে নামে মিল নাই। তাহলে বিটা রশ্মি নির্গমনের সময় একটি ইলেকট্রন এবং একটি অনাহিত নিউট্রিনো নির্গত হয়। এটা এমসিকিউতে আসতে পারে। বিটা রশ্মি নির্গমনের সময় কি কি নির্গত হয়? একটি ইলেকট্রন নির্গত হয় এবং একটি অনাহিত, অনাহিত মানে কি? অচার্জিত, যেটা আহিত না, চার্জবিহীন, অনাহিত নিউট্রিনো নির্গত হয়। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের ন্যায় অত দুর্বল না, তবে সবল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বলের চেয়ে
অনেকটাই দুর্বল। কেন? কারণ আমরা পড়েছি কি পড়েছি? আমরা পড়েছি শতদম। আবারও লিখছি, দেখো শতদম, ইম্পর্টেন্ট জিনিস, বারবার লিখতে হবে, কিচ্ছু করার নেই। শতদম কি বুঝাইছে আমাদেরকে বলতো? শতদম আমাদেরকে বুঝিয়েছে সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর তড়িৎ চুম্বকীয় বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, এবং সবশেষে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, আর সবচেয়ে শক্তিশালী কে? সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও, একটু কমেন্টে একটু জানাও, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাই এখনো ঘুমায় নাই। গুড জব ব্রো লিখতেছে আমারে। বড় ভাই ঘুমাও তাড়াতাড়ি, কালকে সকালে তোমার অফিস আছে না? এই আমার কালকে সকাল 10:30টার আগে কোনো কাজ নাই, সকাল 10:30টায় আমার কালকে কাজ আছে। তোমার তো কালকে 7টার সময় উঠতে হয়, তুমি তাড়াতাড়ি ঘুমাও। ঠিক আছে। এমডি আসিফ ইকবাল বলছে এগুলো কিসের ক্লাস? ভাইয়া এগুলো হচ্ছে এইচএসসি একাডেমিক ক্লাস চলছে ভাইয়া, ফ্রি ক্লাস চলছে। চাইলে তুমি যদি এইচএসসি ক্যান্ডিডেট হও তাহলে করতে পারো, মানে 25 অথবা 26 ব্যাচের হলে ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, স্বর্ণা সাহা, সরি ভুলে আন্টির নাম বলে ফেলছি, নবনী বলছো ক্লিয়ার? তোমরা আব্বু আম্মুর আইডি ব্যবহার করো তো, আমার নামগুলো আবার কনভার্ট করে বলতে হয়। তারপর হচ্ছে মোনালিসা ক্লিয়ার, ঠিক আছে। হাফসা ক্লিয়ার, মানে মুন্না খান দেখার পরে এটা আমার কনভার্ট করা লাগে। আচ্ছা, মুন্না খান হচ্ছে হাফসার ছোট ভাই, তাহলে এটা হচ্ছে হাফসা। মানে বিষয়গুলো অনেক এপিক, ওরা আমার মাথা অনেক দিকে কাজ করা লাগে। একে পড়াচ্ছি, পড়ানোর একটা টেনশন কাজ করতেছে, আবার এটাও টেনশন কাজ করে সব ঠিক আছে কিনা, স্লাইড দেখতেছে, আবার তোমাদের নামগুলো আমার কি করতে হচ্ছে, মানে ইয়া করা লাগছে। আচ্ছা, আসিফ ইকবাল বলছে ভাইয়া ক্লাসগুলা কোথায় পাবো? ভাইয়া তুমি একটা কাজ করবা, তুমি যেটা করবা ক্লাসগুলা কোথায় পাবা, তুমি যদি আজকে ফার্স্ট ক্লাস দেখে থাকো, তুমি কি আমাদের শিক্ষাঙ্গনের পেজ অথবা গ্রুপের সাথে যদি অ্যাড থাকো তাহলে সেখান থেকে জয়েন করবা, অথবা হচ্ছে তুমি আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করতে পারো, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে তুমি হচ্ছে গ্রুপে অ্যাড হয়ে যাবা। ওকে, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করে সেখান থেকে হচ্ছে তুমি অ্যাড হয়ে যেতে পারবা, ঠিক আছে? আমি আমার আইডির জন্য তোমাকে হচ্ছে একটা কাজ করছি, আমি হচ্ছে তোমাকে আমি একটা কমেন্ট করে দিচ্ছি, সেখান থেকে তুমি আমার আইডি লিংক পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো একটা, আমি হচ্ছে তোমাকে পরে অ্যাড করে নিব। ওকে, যদি তুমি এইচএসসি 25 অথবা 26 ব্যাচের হোক, ঠিক আছে? আর যদি সিনিয়র বা জুনিয়র কেউ হোক তাহলে দুষ্টামি করবে না। ওকে, আশা করি তুমি 25 অথবা 26 ব্যাচেরই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বাপের বড় পোলা, তুমি ঘুমায় যাও, গুড নাইট। আচ্ছা, আমার বড় ভাই, আচ্ছা ঠিক আছে, দেখি তারপরটা যাই, মৌলিক বলগুলোর মধ্যেকার তুলনা করি। এটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য ভাইয়া? এটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এটা আমি যতটা স্টার দিব আসলে তত কম হবে, বুঝছো? এমসিকিউর জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে বড় বড় স্টার দিই, হ্যাঁ স্টার দিই, উফ সেই লাগতেছে স্টার দিতে। আচ্ছা, তারপরে যাই এমসিকিউতে। আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, কেন বলতো? মৌলিক কণাগুলোর মধ্যকার, মৌলিক বলগুলোর মধ্যকার তুলনা। বৈশিষ্ট্য দেখো, সবল মানে শতদুম, এই কনসেপ্টটি কিন্তু লিখছি, দেখো শতদুম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো বৈশিষ্ট্য, সবল নিউক্লিয় বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন করে, আমরা অলরেডি এটা পড়ছি আগের স্লাইডে। তড়িৎ চুম্বকীয় বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। দুর্বল নিউক্লিয় বল বিটা ক্ষয়ের জন্য দায়ী, আর মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে, ঠিক আছে? আমাদের লাগবে পাল্লা, আমাদের ভেরি ইম্পর্টেন্ট পাল্লা কনসেপ্ট বুঝো, আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পাল্লা, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? পাল্লা কি? পাল্লা হচ্ছে মহাকর্ষের পাল্লা হচ্ছে অসীম, মনে রাখবা। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan−6 মিটার, তড়িৎ চুম্বকীয় বল অসীম, আর সবল নিউক্লিয় বল tan−15 মিটার। মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসে। তারপর আপেক্ষিক সবলতা আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা হচ্ছে মহাকর্ষ বলের সাপেক্ষে যে আপেক্ষিক সবলতা আছে সেটাকে তোমরা ফোকাস করবা, ঠিক আছে? মহাকর্ষ বলের সাপেক্ষে যে আপেক্ষিক সবলতার কনসেপ্ট আছে, এখানে ভুলে বসলতা লিখে ফেলছে, ঠিক আছে? এটা বইয়ের ভুল, বসলতা না, সবলতা, আপেক্ষিক সবলতা। হ্যাঁ, যদি মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতাকে আমরা যদি 1 ধরি, তাহলে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻30। তার মানে দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় 10⁻30 গুণ শক্তিশালী। এর নাম দুর্বল, তারপরেও দেখো সে মহাকর্ষ বলের তুলনায় 10⁻30 গুণ বেশি শক্তিশালী। বিষয়টা কি বুঝছো? এটা মানা যায়, ধরে কেস করে দেওয়া দরকার এর নামে। তাহলে নাম দুর্বল দিলি কেন? তোর বল যদি মহাকর্ষ বল থেকে তুই যদি 10⁻30 গুণ বড়ই হয়ে থাকিস,
তাহলে অনেক বড় না, বাট তারপরে ওর নাম দুর্বল। ওই ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই রকম, মনে করো এক লোকের নাম মনে করো বাবু বা খোকা, তো এ যতই বুড়া হোক এর মানুষ কি বলবে, বাবু খোকা বলে ডাকবে, তাই না? তো ও এরকম, ওর মান অনেক বড়, বাট তারপরে ও দুর্বল, বুঝছো? এ নিশক্তি, কিছু করার নেই। আচ্ছা, তাহলে দুর্বল নিউক্লিয় বল কত? 10⁻30। তড়িৎ চুম্বকীয় বল 10⁻39, মানে এটা মহাকর্ষ বল থেকে 10⁻39 গুণ বেশি শক্তিশালী। আর আমাদের যে সবল নিউক্লিয় বল সেটা হচ্ছে মহাকর্ষ বল থেকে 10⁻41 গুণ বেশি শক্তিশালী। তুমি যদি আপেক্ষিক সবলতা সবল নিউক্লিয় বলের সাপেক্ষে যদি মাপতে চাও, তাহলে সবলকে 1 ধরে নিবা। যদি সবলকে যদি 1 ধরো, তাহলে দেখো 10⁻41 থেকে 10⁻39 কত কম? 10⁻2 কম, তার মানে 10⁻2। 10⁻41 থেকে 10⁻30 কত কম? 10⁻11 কম, তার মানে 10⁻11। আর এটা কত আসবে? 10⁻41। তার মানে তুমি একটা মনে রাখবা, আর একটা অটোমেটিক তোমার বোঝা হয়ে যাবে। আমি তোমাদের পরামর্শ দিব, এই যে স্টার মার্ক দেওয়া আপেক্ষিক বসলতা, আপেক্ষিক সবলতা হবে, আপেক্ষিক সবলতা মহাকর্ষ বলের সাপেক্ষে, এটা হচ্ছে তোমরা মনে রাখবা। ওকে? আর বাহক কণা, এটা তো বলার কিছুই নেই, এটা মনেই রাখতে হবে, এটা উপায় নেই। ঠিক আছে, বাহক কণার একদম লাল ডেঞ্জার মার্ক দিয়ে দিই, হ্যাঁ, ডেঞ্জার স্টার দিয়ে দিই। দেখো বাহক কণা, বাহক কণা, বাহক কণা, এটা মনে রাখতেই হবে। হ্যাঁ, বাহক কণা, বাহক কণা কি? আমাদের সবল নিউক্লিয় বলের বাহক হচ্ছে গ্লুঅন। গ্লু, সুপার গ্লু আছে না, গ্লুঅন, গ্লুঅন। তারপর তড়িৎ চুম্বকীয় বল ফোটন, মহাকর্ষ বল গ্র্যাভিটন, দুর্বল নিউক্লিয় বল ডাব্লিউ বোসন এবং জেড বোসন, এগুলো হচ্ছে এদের বাহক কণা। তাহলে আমাদের মহাকর্ষ বলকে কোন কণা বহন করে নিয়ে যায়? গ্র্যাভিটন। দুর্বল নিউক্লিয় বলকে কারা বহন করে নিয়ে যায়? ডব্লিউ বোসন এবং জেড বোসন। বোসন 2 প্রকার, ডব্লিউ এবং জেড, আরো প্রকার থাকতে পারে, আমি নিজেও আসলে জানি না। তোমরা যদি গুগল মামা সার্চ দাও তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ যে আমাদের বোসন কণা কয় প্রকার। তারপর তড়িৎ চুম্বকীয় বল, এটাকে আমাদের বহন করে ফোটন কণা, আর দুর্বল সবল নিউক্লিয় বলকে আমাদের বহন করে গ্লুঅন কণা। ঠিক আছে, তারপর আসো, এখন দেখো বিজ্ঞানীদের ধারণা, এই যে 4টা মৌলিক বল আছে, সবল, তড়িৎ, দুর্বল, মহাকর্ষ, এরা আসলে একটা বলেরই ভিন্ন ভিন্ন রূপ। তার মানে পুরো মহাবিশ্বে প্রকৃতপক্ষে একটা বলই আছে, মানে ওই বলটার অস্তিত্ব তারা ফিল করতেছে, বাট ওই বলের নাম দেয় না এখনো, মানে ওটা এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় নাই। বাট বিজ্ঞানীদের ধারণা যে আসলে মহাবিশ্বে, পুরো মহাবিশ্বে, মহাবিশ্ব বলতে পৃথিবী নাই, পুরো সৃষ্টি জগতে একটা বলই কাজ করে। ঠিক আছে, ওই বলটারই 4টা রূপ হচ্ছে এইটা। আবার তাদের থেকে আসছে কি অনেকগুলা যৌগিক বল আসছে, যেগুলো তাদের কম্বিনেশনে তৈরি হয়েছে। মৌলিক বল হচ্ছে এরা, আর বাকি যত বল আছে সেগুলো এদের মাধ্যমে তৈরি হয়েছে, এদের কম্বিনেশন করে করে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে মহাবিশ্বে প্রকৃতপক্ষে কয়টি বল আছে বলতো? মহাবিশ্বে প্রকৃতপক্ষে আমাদের একটা মাত্র বল আছে। এটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বে প্রকৃতপক্ষে বল আছে মাত্র একটি। পৃথিবী এবং সূর্যের মধ্যে যেসব বল কাজ করে সেগুলো কি? সেগুলো একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষ বল কাজ করে, অভিকর্ষ বল কাজ করে, অভিকেন্দ্র বল কাজ করে এবং অপকেন্দ্রিক বল কাজ করে। এটা আমাদের বহু উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে আসতে পারে যে পৃথিবী এবং সূর্যের মধ্যে কি কি বল কাজ করে। অপশন 1-এ দিতে পারে মহাকর্ষ বল, 2-এ দিতে পারে অভিকর্ষ বল, 3-এ দিতে পারে অপকেন্দ্রিক বল। তাহলে সঠিক উত্তর দিয়ে দিবা ওই যে ঘোড়ার ঘ 1, 2, 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই রকম একটা এমসিকিউ। তাহলে চলো পরেরটাতে চলে যাই। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো। আসিফ ইকবাল বলছো ভাইয়া আমি এইচএসসি 25 ব্যাচ। ঠিক আছে, তাহলে তোমার জন্য তো এটা খুবই জরুরি। তুমি হচ্ছে আমাকে নক দিয়ে রাখো, আমি তোমাকে অ্যাড করে দেবো গ্রুপে। আচ্ছা, এখন আসো, এখন আমরা একটু দেখি আমাদের বলের মাত্রা সমীকরণটি লিখো। বলের মাত্রা সমীকরণ এটা, হ্যাঁ আমি তোমাদের কি পড়াবো এটা বাসায় পড়ে নিবা। হ্যাঁ, বলের মাত্রা সমীকরণ এটা বাসায় নিজ দায়িত্বে পড়ে নিবা। আর বল কিভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে এটাও বাসায় পড়ে নিবা, এটা আমার পড়ানোর কিছু নেই। আচ্ছা, তারপর আসো গতিসূত্র ও জড়তা সংক্রান্ত। জড়তা কি? জড়তা কাকে বলে মুখস্থ করবেন। জড়তা কাকে বলে ভাইয়া? একটি বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে চাও যে ধর্ম, তাকে জড়তা বলে। জড়তা ভাইয়া 2 প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। এমসিকিউ আসবে। স্থিতি জড়তা কি? তুমি মুদ্রা ও কাপের পরীক্ষা, মুদ্রা ও কাপের পরীক্ষা, মুদ্রা ও কাপের পরীক্ষা কিরকম বলো তো? মুদ্রা ও কাপের পরীক্ষা ব্যাপারটা হচ্ছে দেখতে হচ্ছে এরকম। মনে করো তোমার কাছে একটা কাপ আছে, হ্যাঁ মনে করো, আচ্ছা আমি এটা কাজ করি, মনে করো তোমার কাছে, আমি এখানে আঁকি হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য, তারপর মুছে ফেলবো। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা গ্লাস। এই গ্লাসের উপর তুমি কি করলা? এই গ্লাসের উপর তুমি হচ্ছে একটা এরকম একটা বোর্ড রাখলা। এই যে গ্লাসের উপর তুমি একটা কার্ডবোর্ড রাখলা, এবং কার্ডবোর্ডের উপর তুমি কি রাখলা? একটা মুদ্রা রাখলা। এই যে একটা মুদ্রা রাখলা, একটা মুদ্রা। ওকে, কার্ডবোর্ডের উপর তুমি একটা, এই যে একটা মুদ্রা রাখলা, এই যে মুদ্রা। এখন এই কার্ডবোর্ডটার মধ্যে তুমি যে একটা টোকা মারো, মনে করো তুমি এই দিক থেকে একটা টোকা মারছো, এই দিক থেকে একটা টোকা মারছো। টোকা মারলে কি হবে? তুমি মুদ্রাটা মনে করো অনেক ভারী,
তাহলে কার্ডবোর্ডটা কি হবে? ধুম করে ভ্যানিশ। ঠিক আছে, কার্ডবোর্ডটা কি হয়ে যাবে? কার্ডবোর্ডটা তোমার ভ্যানিশ হয়ে যাবে, কার্ডবোর্ডটা তোমার ভ্যানিশ হয়ে যাবে। এই যে কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডটাকে মনে করো আমি ভ্যানিশ করে দিচ্ছি। ওকে, কার্ডবোর্ড নাই, কার্ডবোর্ড নাই। তো কার্ডবোর্ড যদি না থাকে তাহলে আমার মুদ্রাটা থাকবে কোথায় বলো তো? মুদ্রার কি আর থাকা জায়গা আছে? কার্ডবোর্ড যদি না থাকে তাহলে আমাদের মুদ্রাটা কি হবে বলো তো? কার্ডবোর্ড না থাকলে আমার মুদ্রাটা নিচে পড়ে যাবে না? মুদ্রাটা ধূপ করে আমার কি হবে বলো তো? এই যে নিচে পড়ে যাবে। এটা হচ্ছে মুদ্রা এবং কার্ডবোর্ডের পরীক্ষা, মুদ্রা কাপের পরীক্ষা। তার মানে তোমার মুদ্রাটা জড়তা ভ্রামক বেশি ছিল, তার মানে সে বেশি বেয়াদবি করবে। বাট কার্ডবোর্ডটা হচ্ছে প্লাস্টিকের, সে হচ্ছে কম বেয়াদবি করবে। তুমি যে টোকা মারছো ওই টোকাতে কার্ডবোর্ড বেয়াদবি করে নাই, সে উড়ে চলে গেছে। বাট মুদ্রাটা তখনও স্থিতি জড়তার কারণে সে বুঝতে পারে নাই যে আরে আমরা তো কেউ ধাক্কা দিয়েছে, তো সে বোঝার আগে সে টুপ করে পানিতে পড়ে গেছে। এটা হচ্ছে মুদ্রা এবং কার্ডবোর্ডের মধ্যে পরীক্ষা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এটা আমাদের এমসিকিউতে কিন্তু লাগবে। কি লাগবে বলতো? মুদ্রা ও কাপের পরীক্ষা। তারপর মনে রাখবা স্থিতি, মানে এটা আমি ছোটবেলায় আমার খুব প্যাস লাগতো, এই জন্য আমি এইভাবে মনে রাখতাম। স্থিতি জড়তায় আরোহী পিছনের দিকে যাবে, স্থিতি জড়তায় আরোহী কি করবে? পেছনের দিকে যাবে। আর গতি জড়তায় আরোহী সামনের দিকে যাবে। এটা মনে রাখবে। স্থিতি জড়তায় পেছনে যাবে, গতি জড়তায় সামনে যাবে। গতি আমাদের কি করে? সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না? মানে জীবনে গতিশীল হওয়া প্রয়োজন, তার মানে কি জীবনের সামনে যাওয়া প্রয়োজন। আর স্থির থাকো মানে কি? পিছিয়ে পড়বা। তাহলে স্থিতি পেছনে, গতি সামনে, স্থিতি পেছনে, গতি সামনে, এভাবে মনে রাখবা। সহজ কথা। তোমাকে জীবনে কিছু করতে হবে, তাহলে তোমাকে গতি বাড়াইতে হবে। তুমি জীবনে কিছু করতে পারো নাই, তার মানে তুমি স্থির হয়ে বসে আছো, তার মানে স্থিতি নেগেটিভ কনসেপ্ট, গতি পজিটিভ কনসেপ্ট। এভাবে মনে রাখবা। স্থিতি জড়তা মানুষকে পেছনের দিকে ঠেলে দেয়, আর গতি জড়তা মানুষকে সামনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, এভাবে মনে রাখবা। মানে আমি এই জিনিস নিয়ে ছোটবেলায় এত পেন খাইছি, পরে আমি যখন পড়াইতে গেছি তখন হচ্ছে আস্তে আস্তে আমি জিনিসটা ঠিক করছি যে না, এটা এইভাবে করতে হবে, নাহলে উপায় নেই, নাহলে মনে থাকে না। কথা কি বোঝা গেছে? এখন মনে তো রাখতে হবে, তাই না? মন তো একটাই। এখন এই একটা মনের মধ্যে কত কিছু জায়গা দিব বলো? এক মনের মধ্যে এত কিছু জায়গা দেওয়া সম্ভব? তখন আমরা কি করলাম? তখন আমি চিন্তা করলাম এরকম যে তাহলে একটা কাজ করি, তাহলে আমাদের স্থিতি জড়তাটা আসলে আমরা কিভাবে করবো? স্থিতি মানুষকে পেছনের দিকে নিয়ে যায় আর গতি মানুষকে সামনের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে মুদ্রা ও কাপের পরীক্ষা, এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ। ঠিক আছে, এগুলো যদি ভুলো তোমরা, খবর আছে একটু পিড়ে যদি ব্রাহ্মণবাড়িয়াতে থাকো, আমার সাথে অফলাইনে কানেক্টেড, এমন মাইক দিমু। দেখো, চলমান গাড়িতে আরোহীর পেছনের দিকে হেলে পড়া, তাহলে ঘোড়া হঠাৎ চললে আরোহীর পেছনে হেলে পড়া। দেখো, পেছনে পেছনে পেছনে। আরেকটা কথা মনে রাখো, মনে করো তুমি একটা কাচের মধ্যে ধুম করে একটা গুলি করে দিছো, কাজটা কি হবে বলতো? ফুটো হয়ে যাবে, বাট পুরো কাজটা ভাঙবে না। কেন? কারণ তুমি যেই পয়েন্টে গুলি করেছো, মনে করো তুমি গুলি করেছো এই পয়েন্টে, মনে করো তোমার গুলিটা আসছে এই জায়গায়, এই জায়গায়, এই যে দেখো আমি একটু বড় করে দিই। হ্যাঁ, মনে করো তুমি গুলি করেছো এই জায়গায়, পুরো গ্লাসটা ভাঙবে না। কেন? কারণ বাকিরা এই জায়গায় যে গ্লাসটা, ও বুঝতেই পারবে না যে গুলি করা হয়েছে। কেন? কারণ ও স্থিতি জড়তা কাজ করছে। মানে একটা জিনিসকে ভাঙতে গেলে তোমার বল এটার মধ্যে অনেকক্ষণ অ্যাপ্লাই করতে হবে, তখন পুরো এরিয়াতে খবর পৌঁছাবে, পুরো রাজ্যে খবর পৌঁছাবে যে হ্যাঁ ভাঙা উচিত। আর একটা জিনিস যদি খুব স্পিডে যদি চলে যায়, এটা ফুটো করে যদি চলে যায়, তাহলে শুধুমাত্র যে জায়গায় হিট করবে শুধুমাত্র সে টের পাবে, সে ভাঙবে। বাকিরা এই কোনার সে টেরও পাবে না, সে ভাঙবেও না। ঠিক আছে, তাহলে আমাদের কাচের জানালায় বুলেট লাগলে কাচ না ভাঙা, এটাও হচ্ছে আমাদের স্থিতি জড়তার কনসেপ্ট। তো আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি এর থেকে সহজভাবে আসলে আমি বুঝাতে পারি না, এর থেকে সহজ হয় কিনা আসলে আমি জানি না। যদি এর থেকে সহজে কেউ যদি বুঝাতে পারো, অবশ্যই ভাইয়াকে বুঝাবা, তাহলে আমার একটা কাজে লাগবে, ভবিষ্যতে আমি আরো সহজভাবে বুঝাইতে পারবো। ঠিক আছে, তাহলে স্থিতি জড়তা মনে রাখবা। এই উদাহরণ যদি আসে পরীক্ষায়, স্থিতি জড়তা হচ্ছে মুদ্রা ও কাপের পরীক্ষা। চলমান গাড়িতে আরোহীর পেছনের দিকে হেলে পড়া, পেছনের দিকে হেলে পড়া মানে হচ্ছে স্থিতি জড়তা। তারপর ঘোড়া হঠাৎ চলে আরোহীর পেছনে হেলে পড়া, এবং কাচের জানালায় বুলেট লাগলে কাচ না ভাঙা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? মুদ্রা কাপ, তারপর হচ্ছে পেছনের কনসেপ্ট, আর হচ্ছে বুলেট, কাচের জানালায় বুলেট আঘাত করা। ঠিক আছে, কাচ ভাঙবে না। গতি জড়তা কি? গতি জড়তা ওই যে সামনের দিকে যেতে হবে। তাহলে এই যে দেখো, চলমান গাড়িতে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়া, ধাবমান ঘোড়ার পিঠে হতে লাফ দিয়ে পুনরায় ফিরে আসা। তারপর লং জাম্প প্রতিযোগিতায় প্রতিযোগীরা কিছু দূর দৌড়ে তারপর লাফ দেয় না। লাফটা কেন দেয়? একটু দৌড় দিয়ে কেন লাফ দেয়? সে হচ্ছে মাটিতে খুব প্রেসার দেয়, প্রেসার দিলে সে লম্বা ঝাঁপ দিতে পারে। মানে লম্বা একটা ঝাঁপ দেওয়ার জন্য সে প্রথমে কিছুটা দৌড়ে তার গতি জড়তাটাকে বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো আমাদের মনে রাখতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য। বলতে পারে যে লং জাম্প প্রতিযোগিতায় কিছু দূর দৌড়ে লাফ দেওয়ার কারণ কি? অপশনে থাকবে গতি জড়তা। অথবা ধাবমান ঘোড়ার পিঠ হতে লাফ দিয়ে পুনরায় ফিরে আসে, এটা কিসের উদাহরণ? গতি জড়তার উদাহরণ। তারপর চলমান গাড়িতে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়া, এটা কিসের উদাহরণ? এটা আমাদের গতির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা নাসির আসছো না? নাসির তো আমার খুব আচ্ছা ঠিক আছে, নাসির মনে আছে আমাকে না? ভাইয়া ক্লাস করেছি এসএসসি তে থাকতে, ভাইয়া অনেক ভালো পড়ান, তবে পরিস্থিতির কারণে এখন আর ক্লাস করা হচ্ছে না। সবার ভাইয়া ক্লাসগুলো করলে অনেক ভালো করবো আশা করি। হ্যাঁ, নাসিরের জন্য আমি আসলে অত্যন্ত দুঃখিত, আসলে ক্লাস করতে পারছো না তুমি। তো তুমি জানাও আমাকে তোমার কন্ডিশন বর্তমানে কি, সেটা আমাকে একটু বলো, ভাইয়াকে একটু নক দিও পার্সোনালি। তারপর দেখো নিউটনের গতিসূত্রটা কি। নিউটনের গতিসূত্র হচ্ছে 1687 সালে স্যার আইজাক নিউটন, 1687 সালে স্যার আইজাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, হ্যাঁ এটা মনে রাখা আহামরি কিছু না, আর মনে রাখা খুবই সহজ। ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটাতে বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রদান করেন। 3টা সূত্র তোমরা পারো, 3টা সূত্রই তোমরা পারো, তাই না? তাহলে এটাকে একটু স্টার মার্ক করে দিই, এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবেন এই সূত্রগুলো, ওকে? প্রথম সূত্র কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র কি? একটু আগে পড়াই ফেলছি, ওই যে বলের ঘাতে পড়াইছি, তাই না? দ্বিতীয় সূত্র বলের ঘাতে একটু আগে কি পড়াইলাম বলো তো? বলের ঘাতে পড়াইলাম না যে আমাদের ভরবেগের পরিবর্তনের হার, তার মানে mv মাইনাস mu ডিভাইডেড বাই t, এটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, ঠিক আছে? আর তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এগুলো বাসায় নিজেরা পড়ে নিবা, ওকে? তারপরে যাই নেক্সটে দেখো গতিসূত্রের প্রয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউর জন্য, অনেক 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 ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। যত স্টার দিবা আসলে ততই কম হবে, ঠিক আছে? অনেকে ভাবতে পারে আরে ভাইয়া স্টার দিতে কি মজা পায়, আসলে স্টার দিতে মজা লাগতেছে। আচ্ছা দেখো সূত্রের ধরন দেখো। গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা আসলে কোন সূত্র প্রতিপাদন করতে পারি? প্রশ্ন আসতে পারে যে গতির প্রথম সূত্র প্রতিপাদন করা হয় কোন সূত্র থেকে? গতির দ্বিতীয় সূত্র থেকে গতির প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। এই পুরো স্লাইডটা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া যদি এডমিশনে ভালো করতে চান। তারপর F = ma প্রতিপাদন করা যায় কোন সূত্র থেকে? ভাইয়া গতির দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রতিপাদন করা যায়। কিভাবে করা যায় ভাই একটু দেখাই দেন, চলো একটু দেখি। দেখো গতির দ্বিতীয় সূত্র কিভাবে, F = ma কিভাবে প্রতিপাদন করবা? এই যে আসো দেখি, F = ma প্রতিপাদন, ঠিক আছে? F = ma প্রতিপাদন। গতির দ্বিতীয় সূত্র কি বলতো? গতির দ্বিতীয় সূত্র হচ্ছে F = mv মাইনাস mu ডিভাইডেড বাই t, তাই না? আচ্ছা তাহলে সমান আমরা লিখতে পারি, যদি m যদি কমন নাও তাহলে v মাইনাস u ডিভাইডেড বাই t, v মাইনাস u ডিভাইডেড বাই t। এখন খেয়াল করো v মাইনাস u ডিভাইডেড বাই t মানে কি? ত্বরণ a, কারণ তুমি 9-10 এ পড়েছো v = u প্লাস at, ওখান থেকে আমরা বলতে পারি a = v মাইনাস u বাই t। তার মানে v মাইনাস u বাই t এটা মানে হচ্ছে a, ঠিক আছে? v মাইনাস u বাই t এটা মানে হচ্ছে a, তার মানে আমরা ফাইনালি লিখতে পাচ্ছি ma। তার মানে F = ma, এটা আমরা কোন সূত্র থেকে পেলাম? গতির দ্বিতীয় সূত্রের ধারণা থেকে পেলাম। তাহলে গতির দ্বিতীয় সূত্রের ধারণা থেকে আমরা পেয়ে গেলাম F = ma সূত্রের প্রতিপাদন। আশা করি সবাই বুঝছি। গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি, গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা F = ma প্রতিপাদন করতে পারি। ভাইয়া প্রথম সূত্র প্রতিপাদনটা দেখাবেন না? অবশ্যই দেখাবো, চলো দেখাই। আমার দেখাইতে কি, দেখো তোমরা এখন লোড নিতে পারলে আমার সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে চলো দেখি গতির দ্বিতীয় সূত্রের প্রতিপাদন দেখি। গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন দেখি, চলো দেখি। তাহলে গতির দ্বিতীয় সূত্র কি? গতির দ্বিতীয় সূত্র হচ্ছে F = mv মাইনাস mu ডিভাইডেড বাই t, ঠিক আছে? আচ্ছা এখন প্রথম সূত্র কি বলছিল? বাহ্যিক বল প্রয়োগ না করলে, তার মানে বাহ্যিক বল প্রয়োগ নাই মানে কি? F = 0। বাহ্যিক বল প্রয়োগ যদি না করো তাহলে F = কত আসবে? 0। তাহলে 0 = কত আসতেছে? mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বা 0 কে t দিয়ে গুণ করলে 0, তার মানে m v মাইনাস u, m যদি কমন নাও = 0। তার মানে আমরা কি লিখতে পারি এখান থেকে? বা m যদি এই পাশে আসে 0 হয়ে যাবে, তার মানে v = u। তার মানে বাহ্যিক বল প্রয়োগ না করলে শেষ বেগ আর আদি বেগ সমান। এটাই তো আমাদের কি গতি, মানে আমাদের নিউটনের প্রথম সূত্র, যে বাহ্যিক বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, তাই না? এটাই হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে আমরা দেখো প্রথম সূত্র কিভাবে প্রতিপাদন করতে হয় সেটার ব্যাখ্যা হচ্ছে এটা। দ্বিতীয় সূত্র মানে F = ma কিভাবে প্রতিপাদন করতে হয় সেটার ব্যাখ্যা হচ্ছে ওটা। তো আশা করি বুঝতে পেরেছি। সবাই বুঝছি কিনা একটু কমেন্টে জানান। সবাই বুঝেছি? সবাই বুঝেছি? মনারা সবাই বুঝছেন কিনা বলেন?
আল্লাহ, আমার এলাকায় একদম নিথর অন্ধকার হয়ে আছে বুঝছো, মানে শুধু রাস্তায় স্ট্রিট লাইট জ্বলতেছে আর আমার বাসায় লাইট জ্বলতেছে, না হলে সব আশেপাশে যা আছে সব রাস্তায় একদম অন্ধকার, মানে সবাই বাতি বুতি নিভায় ঘুমাই গেছে, আমি তোমাদের নিয়ে বসে আছি এখনো। ঠিক আছে, আর ক্লাসগুলো আসলে এখন থেকে রাতেই হবে, হ্যাঁ বেশিরভাগ অলমোস্ট ক্ষেত্রে ক্লাসগুলো রাতেই হবে, কারণ আসলে রাতে হলে যেটা হয় ভাই একটু রেস্ট নেওয়ার সময় পায়, সন্ধ্যার সময় হলে আসলে আমি তাড়াহুড়া করে মোটামুটি আমার অলমোস্ট 6টা 7টা বেজে যায় আমার অফলাইন ব্যাচগুলো শেষ করতেই, তারপরে আমি যদি 1-2 ঘন্টা যদি একটু রেস্ট না পাই তাহলে আসলে ক্লাস নিতে মানে নেওয়াটা একদম দুঃসাহসিকতা হয়ে যায়, বোঝা গেছে? আচ্ছা, তো সবাই বুঝছি, সবাই বুঝছি, সবাই বুঝছি কিনা বলো, বলো 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 বলো, সবাই বুঝেছো কিনা বলো, বলো বলো আরো বলো, নাকি লাগছে মন্দ নয় জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। শালা স্বপ্নই তো নাই আমার জীবনে, কোনো সত্যি হইব কি? যাক তাড়াতাড়ি বলো, সবাই বলো দ্রুত শেষ, এতটুকু বুঝেছো কিনা? আচ্ছা ঠিক আছে, যদি এতটুক পর্যন্ত যদি বুঝে থাকি, হ্যাঁ তোমরা আসলে ঘুমাই যাচ্ছ নাকি? তোমাদের তো অবস্থা খারাপ দেখতেছি, সব ঘুমে ঘুমে মনে হয় অজ্ঞান হয়ে যাচ্ছ সবাই। তো সবাই যদি ঘুমে যদি অজ্ঞান হয়ে যাও তাহলে কি ভাইয়া পুরো অধ্যায়টা শেষ করতে পারবো তাড়াতাড়ি? তোমরাই বলো তো। হ্যাঁ, সবাই যদি ঘুমে যদি পড়ে যাও এখনই তাহলে কেমন হবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা পরেরটা দেখি। হ্যাঁ, গতির তৃতীয় সূত্র থেকে কি করা যায়, গতির তৃতীয় সূত্র থেকে কি কি করা যায় সেটা হচ্ছে এখান থেকে পড়ে নিবা সবাই। হ্যাঁ, এটা আমার আসলে তোমাদেরকে দেখানোর কিছু নাই। গতির তৃতীয় সূত্র থেকে আমরা এই কাজগুলো করতে পারি। এই যে দেখো, গতির তৃতীয় সূত্র থেকে রকেটের উড্ডয়ন এই কাজগুলো আমরা গতির তৃতীয় সূত্র থেকে করবো। হ্যাঁ, রকেটের উড্ডয়ন, তারপর হচ্ছে টেবিলের উপর বই থাকা, ঘোড়ার গাড়ি টানা, পায়ে হাঁটা, নৌকা চালানো, বন্দুকের গুলি ছোড়া এবং পাখির আকাশে ওড়া, এই সবগুলো হচ্ছে গতির তৃতীয় সূত্র। ঠিক আছে, আর ভরবেগের সংরক্ষণ সূত্র কি? ভরবেগের সংরক্ষণ সূত্র কামান থেকে গোলা ছোড়া, নৌকা থেকে লাফ দেওয়া, রকেটের গতি, অ্যাথলেটের লং জাম্প দেওয়া, এগুলো হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ। ওকে, তারপর গতিসূত্র থেকে যে সকল বিষয়ে ধারণা পাওয়া যায়, এটাও খুব ইম্পর্টেন্ট, বললাম না পুরোটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই, বলের সংজ্ঞা পাই, এই জন্য নিউটনের প্রথম সূত্রকে বলের সংজ্ঞা নির্দেশক সূত্র বলা হয়। কি বলা হয়? বলের সংজ্ঞা নির্দেশক সূত্র বলা হয়। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? বল নিয়ে ধারণা পাই, বলের অভিমুখ, বলের গুণগত বৈশিষ্ট্য, বলের একক, বলের পরিমাপ, ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক, বলের নিরপেক্ষ নীতি, মানে শুধু বল 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 বল, তাই না? তাহলে এই জন্য এই সূত্রটাকে বল পরিমাপের ও প্রকৃতি নির্দেশের সূত্র বলা হয়, নিউটনের দ্বিতীয় সূত্রকে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের নিত্যতা সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, বিভিন্ন প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে, যেমন টান, টেনশন, ধাক্কা, আকর্ষণ, বিকর্ষণ, ঘর্ষণ ইত্যাদি ক্রিয়া প্রতিক্রিয়া বল সম্পর্কে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে ধারণা পাই। রকেটের উড্ডয়নের ধারণা পাই নিউটনের তৃতীয় সূত্র থেকে। তাহলে এই সূত্রকে আমরা বস্তুসমূহের মধ্যে বলের পারস্পরিক ক্রিয়ার সূত্র বলে চিনে থাকি। ঠিক আছে, স্থিতিশীল বা গতিশীল সকল বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। প্রশ্ন আসতে পারে কোন সূত্র স্থিতিশীল এবং গতিশীল সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের অপশন হবে কি? নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এই স্লাইডটা তোমাদেরকে কষ্ট করে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এখন কিভাবে করবা? ইউ নো বেটার, যত ভালো করতে পারবা পরীক্ষা এমসিকিউতে তত তাড়াতাড়ি এগিয়ে যাবা। ওকে, আমার কাজ সাজিয়ে দেওয়া, হ্যাঁ সাজিয়ে দিলাম। এখন আসো, গতিসূত্রতে নিম্নরূপ প্রতিপাদন করা যায়। গতিসূত্রতে এই জিনিসগুলো প্রতিপাদন করা যায়। হ্যাঁ, গতিসূত্র থেকে এই জিনিসগুলো আমরা প্রতিপাদন করতে পারি।
দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র, তৃতীয় সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র, দ্বিতীয় সূত্র থেকে F = ma, দ্বিতীয় সূত্র থেকে কেন্দ্রমুখী বলের রাশিমালা। তাহলে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটাকে আমরা কি করতে পারি, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটাকে আমরা কি করতে পারি, প্রথম সূত্রটাকে আমরা হচ্ছে প্রতিপাদন করতে পারি। তারপর নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রকে বা ভরবেগের নিত্যতা সূত্রকে প্রতিপাদন করতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা F = ma, এটা তো আমি একটু আগে প্রমাণ করে দেখাইছি তোমাদেরকে কিভাবে আসছে, সেটা প্রতিপাদন করতে পারি। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কেন্দ্রমুখী বলের রাশিমালা এটা প্রমাণ করতে পারি। ওকে, তারপর আসো নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা কি। হ্যাঁ, তোমাদের উপস্থিতি দেখে আমি হতাশ হয়ে গেছি, আমি আজকে আর অন্য PDF এ যাব না, 16 নাম্বার স্লাইডে আছি, 20 পর্যন্ত পড়ি, আজকে ছুটি, ঠিক আছে? কারণ তোমাদের পড়াশোনার ইচ্ছা কমে গেছে দেখতেছি। তাহলে নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা যদি আমরা একটু দেখি, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতাতে আমরা যদি যাই, নিউটনের গতিসূত্র বৃহৎ আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য। ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। নিউটনের গতিসূত্র বৃহৎ আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য, বড় বস্তুর জন্য নিউটনের গতিসূত্র প্রযোজ্য। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি ছোট ছোট উদ্দূরে যে কণাগুলো আছে ছোট ছোট, এদের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য না, এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, তারপর যেসব কণার বেগ আলোর বেগের কাছাকাছি তাদের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। তাহলে নিউটনের সূত্র আলোর বেগের কাছাকাছি কণার জন্য নিউটনের সূত্র প্রযোজ্য নয়। আলোর বেগের কাছাকাছি হলে প্রযোজ্য নয়। তাহলে আলোর বেগের কাছাকাছি যে সকল কণা গতিশীল তাদের জন্য নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। কারণ নিউটনের গতিসূত্র আসলে আমার অ্যাপ্লাই করা হয়েছে 400 বছর আগে। আর এই যে আলোর বেগের কাছাকাছি বলো, ছোট ছোট কণা বলো, সেক্ষেত্রে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতা সূত্র কাজ করে, যেটা আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের 8ম অধ্যায়ে গেলে পড়বো, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। ঠিক আছে, আমাদের যে মডার্ন যে মেকানিক্স সেটা আসলে আমাদের আইনস্টাইনের হাত ধরে আসছে, আর আমাদের যে সনাতনী মেকানিক্স সেটা হচ্ছে আমাদের নিউটনের হাত ধরে এসেছে। তাহলে নিউটনের হাত ধরে আমাদের আসলে যে জিনিসটা আসছে সেটা আসলে আমাদের মডার্ন মেকানিক্স না, সেটা হচ্ছে আমাদের কিছুটা ওল্ড ফ্যাশনের মেকানিক্স। তো সেখানে আমাদের ছোট আকারের বস্তু, ছোট কণা, আলোর বেগের কাছাকাছি চলতে থাকা কণা, তাদের ক্ষেত্রে কোনো এই সকল গতিসূত্র প্রযোজ্য ছিল না। তারপর বস্তুর ত্বরণ যদি খুব কম হয়, খুব কম মানে কি 10⁻10 m/s² থেকেও যদি ছোট হয়, তাহলে সে সকল ক্ষেত্রে নিউটনের গতিসূত্র সমূহের প্রয়োগ ভালো হয় না। ঠিক আছে, তারপর কোনো বস্তু যদি স্থির কাঠামোতে বা সমবেগে যদি চলমান হয় তাহলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। তাহলে স্থির কাঠামো বা সমবেগের জন্য নিউটনের গতিসূত্র প্রযোজ্য। কিন্তু যদি অস্থির কাঠামো হয়, মানে গতিশীল কাঠামো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে স্থির কাঠামোর জন্য নিউটনের সূত্র প্রযোজ্য, গতিশীল কাঠামোর জন্য কার সূত্র প্রযোজ্য? এটা নিয়ে আমরা 8ম অধ্যায়ে পড়বো। লরেন্জের সূত্র আছে, তারপর হচ্ছে আমাদের আইনস্টাইনের গতিসূত্র আছে, তারপর আমাদের হচ্ছে লরেন্স রূপান্তর আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে তখন পড়াশোনা করব। গ্যালিলিও রূপান্তর আছে। তো ওখানে আমাদের হচ্ছে বলা আছে যে আমাদের গতিশীল কাঠামোর জন্য আমাদের সূত্রগুলো কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, নিউটনের সূত্র গতিশীল কাঠামোর জন্য প্রযোজ্য না। তারপর তরল ও গ্যাসকে আমরা এক কথায় প্রবাহী বলি। ঠিক আছে, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, ইঞ্জিনিয়ারিংই পড়ো, সিভিলে পড়ো, কেমিক্যালে পড়ো, বা মেকানিক্যালে পড়ো, বা আইপি সেকশনে পড়ো, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ যদি পড়ো, তাহলে তখন আমরা জানি মূলত পদার্থ 3 প্রকার, কঠিন, তরল এবং গ্যাস। বাট যখন ইঞ্জিনিয়ারিং এ পড়বা তখন পদার্থ হয়ে যাবে 2 প্রকার, একটা হচ্ছে ফ্লুইড আর একটা হচ্ছে সলিড। সলিড মানে কঠিন, সলিডই থাকে শুধু, বাট ফ্লুইডের মধ্যে থাকে লিকুইড প্লাস গ্যাস। তাহলে লিকুইড এবং গ্যাস এরা দুজনেই কি করতে পারে বলতো? প্রবাহিত হতে পারে। এই জন্য এদেরকে আমরা ফ্লুইড পার্টে রেখেছি। ঠিক আছে, লিকুইড এবং গ্যাস তারা দুজনেই প্রবাহিত হতে পারে, এই জন্য তাদেরকে আমরা ফ্লুইড পার্টে রেখেছি। আর সলিড বলতে আমরা শুধুই কি বোঝাই? কঠিন পদার্থকে আমরা সলিড বলি। ঠিক আছে, আর তরল এবং গ্যাস এই দুইটাকে একসাথে আমরা ফ্লুইড বা প্রবাহী বলি। তাহলে প্রবাহীর ক্ষেত্রে আমাদের এই নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হবে না। প্রবাহীর ক্ষেত্রে নিউটনের সূত্র, গতিসূত্র প্রযোজ্য হবে না। তাহলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে কিসের ক্ষেত্রে? শুধুমাত্র আমাদের কঠিন বা সলিডের ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য। আর প্রবাহীর ক্ষেত্রে আমাদের প্রবাহী বলবিদ্যা প্রযোজ্য। প্রবাহী বলবিদ্যা কি? এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং এ যখন যাবা, ফ্লুইড মেকানিক্স যখন পড়বা, তখন প্রবাহী বলবিদ্যা নিয়ে তোমাদেরকে সাদা পড়াবে। ঠিক আছে, আচ্ছা, তাপ সঞ্চালনের ক্ষেত্রে আমাদের নিউটনের গতিসূত্র প্রযোজ্য না। তাপ সঞ্চালনের ক্ষেত্রে প্রযোজ্য কি? যেটা আমি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে পড়াবো, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তাপ সঞ্চালনের জন্য থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা প্রযোজ্য। তড়িৎ ক্ষেত্রে চার্জের গতি, চৌম্বক ক্ষেত্রে অনুচুম্বকের গতি ইত্যাদি ক্ষেত্রেও সূত্রাবলী, নিউটনের গতি সূত্রাবলী প্রযোজ্য হবে না।
তড়িৎ ক্ষেত্রে চার্জ, চৌম্বক ক্ষেত্রে অনুরণন বা অনুচৌম্বক, মানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্র, লরেন্জ সূত্র এইগুলো প্রযোজ্য হয়, নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না। ঠিক আছে, তারপর আমাদের তাহলে নিউটনের গতিসূত্রের ব্যবহারগুলো তাহলে কি হবে তো বলতো? নিউটনের গতিসূত্রের ব্যবহারগুলো কি কি? নিউটনের গতিসূত্রের ব্যবহার হচ্ছে, আচ্ছা এটা আমি মনে করি না আমাদের দরকার আছে, এটা আসলে আমি একটু কেটে দিই, ওটাই ভালো হবে, তাই না? এটাই আমাদের দরকার নেই, এই জিনিসটা আমাদের আসলে দরকার নেই, এটা তোমরা পারবা, এটা তোমরা দেখলেই পারবা। আচ্ছা তাহলে এটা আমাদের দরকার নাই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দরকার এটা নিউটনের গতিসূত্রের ব্যবহার। নিউটনের গতিসূত্রের ব্যবহারটা কি কি বলতো? ঘোড়ার গাড়ি চলাচল, বন্দুক থেকে গুলি ছোড়া, নৌকা থেকে লাফ দেওয়া, অ্যাথলেটের লং জাম্প দেওয়া, ঘুরে ফিরে কিন্তু আগের জিনিসগুলোই আসতেছে। মহাশূন্য অভিযান বা রকেটের গতি, নৌকার গুণ টানা, আখির পাকাশে উড়া, পাখি আকাশে ওড়া, তারপর টেবিলের উপর বই থাকা, পায়ে হেঁটে চলা। হ্যাঁ, মানে পাখি আকাশে ওড়া, এটা আমি আজকে যখন পড়তেছিলাম তখন আমি একবার বলতেছিলাম যে আখি পাকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে না, আখি পাকাশে ওড়ে। তাহলে আখি পাকাশে ওড়া এটা হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্রের ব্যবহার, এবং এটা এতবার পড়ছি আজকে, আখি পাকাশে ওড়ে। এখন আমার পাখি আকাশে ওড়া এটা বলতে কষ্ট হইতেছে, বাট আখি পাকাশে ওড়ে এটা বলা আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে নিউটনের গতিসূত্রের ব্যবহার হচ্ছে আমাদের এইগুলা, এটাও আমাদের স্টার মার্কের মধ্যে থাকবে, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা বাসায় পড়বা। চলো তারপর যাই 17তে। বলের কয়েকটি প্রচলিত অপ্রচলিত একক। অপ্রচলিত মানে কি? এটা আমাদের এডমিশনের জন্য লাগবে, মানে বোর্ডের জন্য লাগবে না, এটা এডমিশনের জন্য একটু পড়ে রাখবা, এডমিশনের সময় এটা কাজে লাগবে, এডমিশন। কারণ এটা প্রচলিত একক না, যাহা প্রচলিত না তাহা বোর্ডে দিবে না স্যাররা, কারণ স্যাররা তোমাদের প্রতি অনেক দয়াশীল থাকবে, জানে তোমরা এগুলা পড়বা না, এগুলা পড়ার টাইম নেই, আমাদের অনেক কিছু করতে হয়, তাই না? টিকটক, তারপর এই টক সেই টক, বক বক করতে করতে আমাদের সময় চলে যায়। তাহলে বলের কয়েকটি অপ্রচলিত একক কি কি? ডাইন হচ্ছে বলের একটি অপ্রচলিত একক। ডাইন কি? ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এগুলো বাসায় একটু পড়বা, হ্যাঁ, এগুলো আসলে আমার পড়ানোর কিছু নাই, এগুলো বাসায় একটু পড়াশোনা একটু করে নিবা। আমি জাস্ট একটু দাগিয়ে দিই, এক ডাইন কাকে বলে পড়ে নিতে পারো? যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে এক ডাইন বলে। ঠিক আছে, এক ডাইন বলে। এখানে এফ কেন লিখলো আমি জানি না, এই এফ এর কোনো দরকার নেই, এক ডাইন বলে। এক ডাইন সমান তাহলে কত? এক ডাইন সমান হচ্ছে আমাদের 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার, তার মানে 1 জি সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তারপর পাউন্ডাল কি? পাউন্ডাল হচ্ছে আমাদের যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের বস্তুর উপর, যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 ফিট/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 1 পাউন্ডাল বলে। ঠিক আছে, 1 পাউন্ডাল বলে, তো এটা মনে রাখবা। তারপর গ্রাম ওজন কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে 1 গ্রাম ওজন বলে। ঠিক আছে, 1 গ্রাম ওজন, 1 গ্রাম ওয়েট ইকুয়াল টু কত? 980 ডাইন, এটা মনে রাখবা। তারপর পাউন্ড ওজন কি? পাউন্ড ওজন হচ্ছে 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে 1 পাউন্ড ওজন বলে। 1 পাউন্ড ওয়েট ইকুয়াল টু হচ্ছে আমাদের 32 পাউন্ডাল। ঠিক আছে, 1 পাউন্ড ওয়েট ইকুয়াল টু হচ্ছে 32 পাউন্ডাল। ওকে, 1 পাউন্ড ওয়েট ইকুয়াল টু হচ্ছে 32 পাউন্ডাল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের, তারপর আমি যদি দেখি কিলোগ্রাম ওজন কাকে বলে? কিলোগ্রাম ওজন হচ্ছে 1 কেজি। 1 কেজিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে কিলোগ্রাম ওজন বলে। তাহলে দেখো, গ্রাম ওজন কি? 1 গ্রাম ভর। পাউন্ড ওজন কি? 1 পাউন্ড ভর। কিলোগ্রাম ওজন কি? 1 কিলোগ্রাম ভর। এই তিনটা কনসেপ্টকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে আমরা বলছি, গ্রামের ক্ষেত্রে বলছি 1 গ্রাম ওয়েট, পাউন্ডের ক্ষেত্রে বলছি 1 পাউন্ড ওয়েট, আর কিলোগ্রামের ক্ষেত্রে বলছি 1 কিলোগ্রাম ওয়েট। আর 1 কিলোগ্রাম ওয়েট মানে কত? 1 কিলোগ্রাম ওয়েট মানে 9.8 নিউটন। এটাই কিন্তু আমাদের অভিকর্ষজ বল। ঠিক আছে, তারপর আর কি? আর হচ্ছে সিজিএস একক। কোন বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 সেন্টিমিটার সরণ হয়, তার মানে তুমি এক ডাইন বল প্রয়োগ করেছো, 1 ডাইন বল প্রয়োগ করার ফলে সে 1 সেন্টিমিটার দূরত্ব সরে গেছে, তখন আমরা তাকে বলছি কি? তখন আমরা বলছি 1 আর্ক। তখন তাকে আমরা বলছি 1 আর্ক। একটা কনসেপ্ট মনে রাখবা, এই যে এটা 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের গুণগত রসায়নেও এটা লাগে। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। ঠিক আছে, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এটা আমি একটু স্টার দিয়ে রাখি,
এই জায়গাটা একটু স্টার দিয়ে রাখি, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখবা, ওকে? এইটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তোমাদের উপস্থিতি অনেক কমে গেছে, ভাইয়া হতাশ হয়ে গেছি, এই কারণে আর একটু পরে ছেড়ে দিব তোমাদেরকে, ওকে? তোমাদের ঘুম পেয়ে গেছে, আমি বুঝতে পারছি। তারপর আসো রকেটের গতি সংক্রান্ত। এই রকেটের গতির কনসেপ্টটা কি? রকেটের গতির কনসেপ্টটা বুঝো। এই যে দেখো রকেট, এই যে দেখো রকেটের জ্বালানি কোন দিকে? ডাউনওয়ার্ড, সে নিচের দিকে হচ্ছে কি করছে? ধাক্কা দিচ্ছে। রকেট কিভাবে চলে? সে জ্বালানি দিয়ে নিচে ধাক্কা দেয়, প্রতিক্রিয়া বল হিসেবে সে আকাশে উড়ে। কনসেপ্টটা বুঝো, সে জ্বালানি হিসেবে নিচে ধাক্কা দেয়, প্রতিক্রিয়া বল হিসেবে আকাশে উড়ে। সুপারম্যান দেখছো না? সুপারম্যান উড়ার আগে কি করে? এইভাবে জোরে একটা চাপ দেয়, চাপ দিয়ে সে আকাশের দিকে উড়ে, তাই না? তারপরে নিচের দিকে চাপ দিচ্ছে, আকাশের দিকে উঠছে। সুপারম্যান কনসেপ্ট হচ্ছে কি? নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সুপারম্যান পা দিয়ে হচ্ছে মাটিতে আঘাত করে আকাশের দিকে উড়ে যায়। হাল্ক দেখছো না? এন্ড গেম দেখছো না সবাই? অ্যাভেঞ্জার্সে হাল্ক দেখবা, হাল্ক যখন উঁচুতে যখন লাভ দেয়, হাল্ক কি? ওই সবুজ রঙের একটা দানব আছে, সবুজ কালার, হচ্ছে ও রাগলে কি হয়? ও সবুজ হয়ে যায়। ও দেখবা কোথাও যদি লাভ দিতে চায়, সে একটু বাঁকা হয়ে না, একটু কুঁজো হয়ে তারপর সে লাভ দেয়, ঠিক আছে? তাহলে অথবা তুমি মনে করো বাস্কেটবল খেলতে চাও, তুমি কিছু একটা মারতে চাও, যারা বাস্কেটবল খেলে দেখবে তারা আগে একটু কুঁজো হয়ে নেয়, তার মানে প্রেসার দিচ্ছে মাটিতে, তারপরে তারা হচ্ছে সেটা ছুঁড়ে মারে, তখন বাস্কেটবলটা অনেক দূর উপরে উঠে, ঠিক আছে? এগুলো সবই কিন্তু নিউটনের গতির তৃতীয় সূত্র। তাহলে খেয়াল করো, রকেটের জ্বালানি হিসেবে থাকে তরল হাইড্রোজেন। রকেটের জ্বালানি হিসেবে কি থাকে? তরল হাইড্রোজেন। দহনের জন্য থাকে তরল অক্সিজেন। এটা একটু মনে রাখবা, এমসিকিউ আসতে পারে। রকেটের জ্বালানি হিসেবে কি থাকে? তরল হাইড্রোজেন। আর রকেটের দহনের জন্য কি থাকে? তরল অক্সিজেন। হাইড্রোজেন থাকবে জ্বালানি হিসেবে, আর অক্সিজেন থাকবে, তরল অক্সিজেন থাকবে দহনের জন্য, পোড়ানোর জন্য। আর রকেটের উপর ক্রিয়াশীল লব্ধি বল, রকেটের ঘাত বল ও ওজনের পার্থক্যের সমান। তার মানে রকেটের ঘাত বল থেকে ওজনকে যদি বিয়োগ করো, তাহলে কি পাবা? লব্ধি পাবা। কি বললাম? রকেটের ঘাত বল থেকে যদি ওজন যদি বিয়োগ করো, তাহলে কি পাবা? লব্ধি পাবা, ওকে? তাহলে এখান থেকে আমাদের আসলে কোন ফর্মুলাটা আসছে? এখান থেকে আমাদের আসলে ফর্মুলা আসছে হচ্ছে এইটা। এই যে দেখো, এখান থেকে এই কনসেপ্ট থেকে আমাদের ফর্মুলা আসছে এইটা। এই যে, তাহলে লব্ধি সমান কত? লব্ধি সমান, খেয়াল করো, লব্ধি সমান F মাইনাস W। দেখছো? এই যে F হচ্ছে কি? F হচ্ছে আমাদের ঘাত বল, আর W কি? ওজন। আর F সমান কত? F সমান হচ্ছে আমাদের ডেল M বাই ডেল T ইন্টু VR। হ্যাঁ, এটা চিত্রটা অত ভালো আসে নাই। এই যে এটা হচ্ছে আমাদের F এর ফর্মুলা, ওকে? এটা হচ্ছে আমাদের F এর ফর্মুলা। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের F এর ফর্মুলা। এই যে ডেল M, এই যে F ইকুয়াল টু ডেল M বাই ডেল T ইন্টু VR। এখানে হচ্ছে VR দেওয়া আছে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা। এটা আসলে আমাদের এখন এই মুহূর্তে এত ইম্পর্টেন্ট কিছু না। এটা হচ্ছে আমাদের এডমিশনে গেলে তোমাদের দেখা হবে এটার সাথে। আমাদের সিকিউতে এটা লাগেই না। এটা একটা এমসিকিউ আমরা একটা সিকিউ এখান থেকে পাই নাই, তাই না? আচ্ছা, তাহলে এটা একটু বাসে একটু দেখো, এই কনসেপ্ট একটু বাসে একটু দেখো। যদি এখানে যদি কোথাও যদি কোনো ঝামেলা থাকে, ইনশাআল্লাহ আমি দেখাই দিব। তারপর আমি একটু বলে দিই, এখান থেকে তোমরা এই যে এই ফর্মুলাটা, এটা অলরেডি আমি তোমাদেরকে পড়াই ফেলছি। কত নাম্বার স্লাইডে? 4 নাম্বার স্লাইডে, ঠিক আছে? এই যে ত্বরণের যে ফর্মুলাটা, এই যে ত্বরণ A ইকুয়াল টু কি? F বাই M। F মানে কি? F মানে দেখো ডেল M বাই ডেল T ইন্টু VR। এই যে লিখলাম ডেল M বাই ডেল T ইন্টু VR, ঠিক আছে? আর F যদি নিয়ে নাও, তাহলে এখানে কি থাকতেছে? 1 বাই M। তাহলে রকেটের ত্বরণের সূত্র কি? A ইকুয়াল টু 1 বাই M ডেল M বাই ডেল T ইন্টু VR। আর রকেটের ত্বরণ কি কি কারণে তাহলে বৃদ্ধি পায় বলো তো? রকেটের ত্বরণ বৃদ্ধি পায়, এটা দেখো, বেগ বৃদ্ধি পাইলে VR। তার মানে গ্যাসের নির্গমন বেশি হলে আমাদের ত্বরণ বৃদ্ধি পাবে। তারপর ডেল M বাই ডেল T যদি বেশি হয়, ডেল M বাই ডেল T মানে কি? নির্গমনের হার বেশি হলে ত্বরণ বৃদ্ধি পাবে। আর M যদি কম হয়, তাহলে ত্বরণ বৃদ্ধি পাবে। তার মানে রকেট যদি হালকা হয়ে যায়, রকেটের ভর যদি কমে যায়, তাহলে রকেটের ত্বরণ বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের রকেটের ত্বরণের কনসেপ্ট, ঠিক আছে? এখানে আহামরি তেমন কিছুই নাই। এখানে এটা হচ্ছে ডেল M। আমি যখন তোমাদের PDF দিব, তখন তো এটাকে কনজাস্ট করে দিব, তখন লেখাটা ক্লিয়ারলি দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই আমাদের সেকেন্ড লাস্ট স্লাইড। নিউটনের গতির প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয় কেন? কারণ প্রথম সূত্রে বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে বা থাকতে চায়, গতিশীল বস্তু সমবেগে চলতে চায়। তার মানে এটা জড়তার সূত্র। খেয়াল করো, গতির প্রথম সূত্রের দুটি অংশ। প্রথম অংশ থেকে স্থির বস্তু স্থিতিশীল থাকার প্রবণতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায়, তার মানে স্থির বস্তু স্থিতিশীল থাকার যে প্রবণতা, সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এই প্রবণতাকে আমরা কি বলি? স্থিতি জড়তা বলি। আর দ্বিতীয় অংশ থেকে গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা দেখা যায়, সেটাকে আমরা গতি জড়তা বলি। দুইটা কন্ডিশনই জড়তা, গতি জড়তা, স্থির জড়তা, স্থিতি জড়তা। এই কারণে নিউটনের গতির প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য? খ নাম্বার প্রশ্নের জন্য। এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য? খ এর জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তো আমি একটু লিখে রাখি, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের অনেক অনেক কাজে আসবে।
এই যে এই কনসেপ্টটা, এখানে যে প্রশ্নগুলো আছে এই পুরো স্লাইডটা আমাদের কাজে আসবে কিসের জন্য ভাই? অনুধাবনমূলক প্রশ্নের জন্য। অনুধাবনমূলক, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা আমাদের কাজে আসবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য লিখে রাখি, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আমাদের করবে। ওকে, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আমাদের করবে। তাহলে নিউটনের, আমি তাহলে দেখি, দেখো এই যে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র শেষ, তারপর ভাসমান নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছিয়ে যায় কেন? নিউটনের গতির তৃতীয় সূত্র। কেন? কারণ নৌকা পিছিয়ে যায় কারণ হচ্ছে তুমি সামনে যেতে পারো, যাতে তুমি যেহেতু নৌকাকে পুশ করেছো, ঠেলা দিয়েছো, এই কারণে নৌকা পিছিয়ে যাবে আর তুমি সামনের দিকে যাবে। দেখো যখন আরোহী ভাসমান নৌকা হতে নদীর পাড়ে লাফিয়ে পড়ে তখন নৌকাটিকে পেছনে ছুটে যেতে দেখা যায়। আরোহী ভাসমান নৌকার উপর যে বল প্রয়োগ করে তাতে নৌকাটি পেছনে যায়। আরোহী নৌকায় কি দিচ্ছে? চাপ দিচ্ছে। ব্যাপারটা এরকম, দেখো একটু বোঝো বিষয়টা, বোঝার আছে বিষয়টা। মনে করো এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নৌকা। এই নৌকার মধ্যে মনে করো আরোহী, সে প্রেসার দিচ্ছে কোন দিক বরাবর? সে প্রেসার দিচ্ছে এই দিক বরাবর। এই দিক বরাবর প্রেসার দেওয়ার ফলে নৌকা কোন দিকে পিছিয়ে যাবে? নৌকা পিছিয়ে যাবে এই দিক বরাবর, ঠিক আছে। আর আরোহী কোন দিকে চলে যাবে বলতো? এই দিক বরাবর যাবে, আরোহী যাবে এই দিক বরাবর। তাহলে আরোহী নিজের সামনে যাওয়ার জন্য, মানে নৌকার যাত্রী নিজের সামনে যাওয়ার জন্য নৌকাটাকে কি করছে? পেছনের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এখানে আরোহী এবং নৌকা তারা পরস্পর কি করছে? বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে আরোহী যাবে ক্রিয়া বল, এদিকে আসছে প্রতিক্রিয়া বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নৌকাও কি করবে? আরোহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। আরোহী নৌকাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া বল। আরোহী নৌকাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া বল। আরোহী নৌকাকে যেটা দিবে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বল, আর নৌকা আরোহীকে যেটা দিবে সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এবং এই প্রতিক্রিয়া বলটা পাওয়ার জন্যই নৌকার আরোহী নৌকাকে ক্রিয়া বল দিচ্ছে, এবং যার কারণে আরোহী তীরে পৌঁছে যাচ্ছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? পেছনে বললেই স্থিতি জড়তা, সামনে বললে গতি জড়তা। স্থিতি জড়তার কারণে, তাই না? স্থিতি জড়তার কারণে, এই যে দেখো লেখাই আছে, দেখো স্থিতি জড়তার কারণে। স্থিতি জড়তার কারণে বাস যখন থেমে থাকে তখন বাসের যাত্রীও থেমে থাকে। বাস যখন চলতে শুরু করে তখন আমাদের বাসের যাত্রীর শরীরের যে অংশটা, মানে আমাদের যে নিচের অংশটা, আমরা যে জায়গায় বসে থাকি, আমাদের শরীরের নিচের অংশটা বাসের সাথে সাথে গতিশীল হয়, হলেও আমাদের উপর অংশটা তখনও গতিশীল হতে পারে না, সে টের পায় না। তো সে টের পাওয়ার আগে কি, বাস যেহেতু সামনে চলে গেছে সে তো স্থির থাকতে চায়, যার কারণে সে একটু পেছনের দিকে হেলে পড়ে। কথা কি বোঝা গেছে? আমাদের স্থিতি জড়তার কারণে বাসের, আমাদের শরীরের উপরের অংশ যেটা বাসের সাথে কানেক্টেড না, সেটা হচ্ছে আমাদের তখনও বুঝতে পারে না যে বাসটা কি হয়ে আছে, বাসটা গতিশীল হয়েছে। তো সে তখনও স্থির থাকতে চায়, তার মানে সে একটু পিছিয়ে পড়ে। বাস গতিশীল হয়ে গেছে, তোমার শরীরের পেছনের, তোমার শরীরের নিচের অংশটা, মানে যে অংশটা বাসের সিটের সাথে কানেক্টেড, ওই অংশটা বাসের সাথে সাথেই গতিশীল হয়েছে, বাট শরীরের উপরের অংশটা তখনও স্থির থাকতে চাচ্ছে, তার মানে সে পিছিয়ে পড়বে। কনসেপ্ট ক্লিয়ার? শেষ। তার মানে সে পিছিয়ে পড়বে এবং এই কারণে সে পিছিয়ে হেলিয়ে পড়ে। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের লাস্ট স্লাইডে চলে যাচ্ছি। দেখো ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত, এটা পড়লে আজকে ক্লাস শেষ। যেহেতু উপস্থিতি মাশাআল্লাহ অনেক ভালো, শুরুতে যাও ছিল, এখন তো আরো মাশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে, সে কারণে আমার আসলে ঘুম পেয়ে গেছে তোমাদের পড়াইতে। চলো যাই দেখি ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত। ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত কনসেপ্টটা কি বলতো? ঘর্ষণ ও ভরবেগ সংক্রান্ত কনসেপ্ট হচ্ছে আমাদের, ঘর্ষণ 4 প্রকার: স্থিতি, গতি, আবর্ত, প্রবাহী। এই 4 প্রকারের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ। এটা একটু মনে রাখবা, আমি একটু লিখে দিই। ঘর্ষণের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? ঘর্ষণের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, চলো লিখো যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণ সবচেয়ে দুর্বল, লেস দেন দিলাম। তার থেকে সবল হচ্ছে প্রবাহী ঘর্ষণ, তার থেকে সবল হচ্ছে স্থিতি ঘর্ষণ, আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে গতি ঘর্ষণ। তাহলে 4 প্রকার ঘর্ষণের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে গতি ঘর্ষণ, দ্বিতীয়তে আছে স্থিতি ঘর্ষণ, তৃতীয়তে আছে প্রবাহী ঘর্ষণ, আর সবচেয়ে মানে নিস্তেজ যে ঘর্ষণ বলটা সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। ওকে, এটা হচ্ছে ঘর্ষণ বলের ক্রম, এটা হচ্ছে ঘর্ষণ বলের
ক্রম একটু লিখে রাখি, এটা হচ্ছে ঘর্ষণ বলের ক্রম। হ্যাঁ, ঘর্ষণ বলের ক্রম। আচ্ছা, ঘর্ষণ কাকে বলে? একটি বস্তুকে যখন আমরা অন্য একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে নিব বা টেনে নিব, তখন বস্তু দুটি সংযোগ স্থলে উঁচু নিচু বা খাঁজ থাকে, যার কারণে বস্তু দুটি পরস্পরের সাথে আটকে যায় এই খাঁজের মধ্যে, ফলে গতি বাধাপ্রাপ্ত হয়। এটাই ঘর্ষণ। ঘর্ষণের সংজ্ঞা পড়বা। যে বল দ্বারা গতি বাধাপ্রাপ্ত হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল কাকে বলে? যে বল গতির বিরুদ্ধে কাজ করে বা যে বলের কারণে গতি বাধাপ্রাপ্ত হয় তাকে ঘর্ষণ বল বলে। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞার জন্য, ঠিক আছে? এটা কয়ের জন্য লাগবে, ওকে? এটা আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ঘর্ষণ 4 প্রকার পড়ে ফেলছি: স্থিতি, গতি, আবর্ত এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? আজকে আমরা স্থিতি ঘর্ষণ পর্যন্ত পড়বো, কারণ এই স্লাইডে আর নাই। নেক্সট ক্লাসে আমরা 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের বাকি কনসেপ্ট পড়ার জন্য, তারপরে আমরা এমসিকিউতে চলে যাব আগামীকালকের ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে? কোন তল ও এই তলের উপর অবস্থিত কোন বস্তুর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। কনসেপ্ট একটু বোঝো। মনে করো এটা হচ্ছে একটা তল এবং এই তলের উপর একটা বস্তু আছে, তুমি তাকে বল প্রয়োগ করছো, এই যে বল দিচ্ছ এফ বল, বাট সে নড়াচড়া করতে পারতেছে না। কেন? কারণ তোমার এই বলের বিরুদ্ধে তার মধ্যে একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে, এফএস, স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? ঘর্ষণ বল মানে কি? এই যে স্ট্যাটিক ফ্রিকশন, এফএস। তাহলে এই যে বস্তুটা নড়াচড়া করতে পারতেছে না, এটা কোন কনসেপ্টের কারণে? স্থিতি ঘর্ষণের কারণে। তাহলে স্থিতি ঘর্ষণ কি করে? আপেক্ষিক গতি সৃষ্টি হতে দেয় না, এই জন্য এটাকে আমরা স্থিতি ঘর্ষণ বলি, ওকে? তো আমি এটা একটু সেভ করে রাখি, জিনিসটাকে, পুরো জিনিসটাকে আমি একটু সেভ করে নেই, হ্যাঁ, এটা পিডিএফ ফরম্যাটে সেভ করে ফেলতে হবে, তাই না? পিডিএফ ফরম্যাটে সেভ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের অন দিয়ে সেভ করে রাখি, তাহলে আমি বুঝে যাব এটা হচ্ছে আমাদের অনলাইন। হ্যাঁ, অনলাইন দিলে কি এটা সেভ হবে? অনলাইন দিলে নিবে না, কারণ হচ্ছে সে একটু দুষ্টু। হ্যাঁ, সে আসলে এত বড় লেখা নিতে চায় না, সে 1-2টা ডিজিট নিতে চাই। ওকে, ফাইন, তাহলে অন দিয়ে সেভ করে রাখি। তো ঠিক আছে, তাহলে এরই সাথে আমাদের আজকের ক্লাস শেষ হলো। আজকের ক্লাস আমরা প্রায় 2.25 ঘন্টা একটা ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমরা টোটাল বেশ অনেক কিছু পড়াশোনা করে ফেলেছি, তাই না? আজকের ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি। আজকের ক্লাসে আমরা টোটাল 20টা স্লাইড পড়েছি এবং এই 20টা স্লাইডের মধ্যে আমরা আসলে মোটামুটি আমাদের নিউটনীয় বলবিদ্যার 2/3, মানে বই যারা পড়ো না, যে আমরা বই পড়তে চাই না, তাদের কিন্তু আজকে বইয়ের 2/3 পড়া হয়ে গেছে। ভাইয়া কিন্তু তোমাদেরকে আজকে মেইন বইয়ের 2/3 পড়াই ফেলছি। কনসেপ্টটা কি বুঝতে পারছো? তোমাদেরকে কিন্তু আজকে আমি মেইন বইয়ের 2/3 কনসেপ্ট পড়িয়ে ফেলেছি। ওকে, মেইন বইয়ের 2/3 কনসেপ্ট কিন্তু আজকে তোমাদেরকে পড়ানো শেষ হয়ে গেছে। তো আগামীকাল আমাদের বাকি যে শেষ অংশটা আছে আর 1/3 আছে, ওটা আমরা প্রথমে পড়বো 1 ঘন্টা সময় নিয়ে ইনশাল্লাহ, এবং তারপরে কিন্তু আমরা আমাদের এই অধ্যায়ের এমসিকিউ সলভিং এ চলে যাব। ওকে, তো আগামীকালকের ক্লাসটা আমাদের কখন শুরু হবে ভাইয়া? আগামীকালকের ক্লাসটা খুব সম্ভবত আমাদের রাত 9টায় শুরু হবে, কারণ আগামীকাল 9টায় শুরু না করলে আবার আমি শেষ করতে পারবো না, রাত হয়ে যাবে অনেক বেশি। তো আগামীকালকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।